স্বাগত জানাচ্ছি মহাজারের আরও একটি এপিসোডে। জিন কন্যা সিজন 2 পর্ব 1, লেখনীতে আস্থা রহমান, সান্ত্বনা। সব রিচুয়াল শেষ করে বাসর ঘরে ঢুকলাম। যে রুমটা এতদিন একাই আমার দখলে ছিল, আজ তাতে অন্য কারো ভাগ আছে ভাবতেই বিরক্ত ফিল হচ্ছে। ঢুকে দেখি রুমটা অন্ধকারাচ্ছন্ন। আমার জানা মতে অধিকাংশ মেয়ে অন্ধকারে থাকতে ভয় পায়। এই মেয়েটা যে কী করে নিস্তব্ধ হয়ে বসে আছে ভাবতে ভাবতেই লাইট অন করলাম। মেয়েটা যেন চমকে নড়েচড়ে বসলো। ভালো করে তাকিয়ে দেখলাম মুখের সামনে এক হাত ঘোমটা টেনে খাটের এক কোণে পা দুলিয়ে বসে আছে। আমি গলা ঘেঁষে পাশে এসে বসতেই সে উঠে দাঁড়ালো। আবার আমি উঠে দাঁড়াতেই সে আবার বসে পড়ল। আমি আবার বসতেই সে আবার এমনটা করলো। রেগে একটা ধমক দিয়ে বললাম, প্রবলেম কি আপনার? ভাবলাম একটু হলো ভয় পাবে, তা না পেয়ে শান্ত গলায় উত্তর দিল, ভাববেন না, মাথায় প্রবলেম নেই। এমন উত্তরে হতবাক হলাম। একটু নীরব থেকে বললাম, তাহলে এমন করছেন কেন? আসলে আমার নানু বলেছে আপনার সামনে লজ্জা পেতে। আমার লজ্জা আসছিল না, তাই উঠবস করে পাওয়ার চেষ্টা করছিলাম। শুনেই হুমড়ি খেলাম। এসব কি বলে মেয়েটা? শেষমেশ একটা মাথায় গণ্ডগোলওয়ালা মেয়ে বিয়ে করতে হলো। মেয়েটা আমার পাশে বসে বলে, আচ্ছা স্বামী, আপনি গল্প পারেন? আমার না গল্প শোনা ছাড়া ঘুম আসে না। একটা ভূতের গল্প ধরেন তো, আমি শুয়ে শুয়ে শুনি। এই আমি গল্প টল্প পারি না, সরুন আমার কোলের কাছ থেকে, বলেই উঠে পড়লাম। মেয়েটার কান্না জোরে দিয়ে বলল, স্বামী গো, গল্প না শুনলে আমার ঘুম আসে না। আমি কি সারা রাত জেগে থাকবো? আমার তো চেহারা নষ্ট হয়ে যাবে। এইবার মেজাজ প্রচুর খারাপ হয়ে গেল। একটা ধমক দিয়ে বললাম, ঘুমাও তো, বিরক্ত করুন আমাকে। বলেই রুম থেকে বেরিয়ে চলে আসলাম। এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে সাথে থাকলে। বারান্দায় এসে বসে পড়লাম। চোখের সামনে প্রিয় মুখটা ভাসছে, যার জন্য এতদিন অবধি অপেক্ষা করছিলাম, যাকে ভালোবেসে সারাটা জীবন কাছে পাওয়ার আশা করেছিলাম। সে কি আর ফিরবে আমার কাছে? সে সত্যিই বুঝবে না। কেউ একজন তাকে সবটুকু দিয়ে ভালোবাসে। হয়তো সে কখনোই আমাকে ভালোবাসেনি, চায়নি আমাকে, তাই অজুহাতে ছেড়ে চলে গেছে। কর্কশ গলায় গান শুনে চোখ মেলে তাকালাম। কাল রাতে বারান্দায় ঘুমিয়ে পড়েছিলাম। আরে এই মেয়েটা এখন আমার সামনে দাঁড়িয়ে চোখ বুজে জোরে জোরে গান গাইছে। এই চুপ করুন, এভাবে গান গাইছেন কেন? স্বামী, আপনাকে এত ডাকার পরও যে আপনার ঘুম ভাঙলো না, তাই আমি গান গেয়ে ঘুম ভাঙাচ্ছি। আমার গায়ের লোকেরা বলে গো, আমার কণ্ঠ নাকি খুব সুন্দর। একবার যদি গান গাই সবাই পাগল হয়ে শুনতেই থাকবে। একটা সুন্দর কণ্ঠ। ওই আপনি আমার সামনে গান গাইবেন না কেন গো স্বামী? আপনার কি এই গান পছন্দ হয়নি? আচ্ছা দাঁড়ান, আমি আরেকটা বগির গান ধরছি। যাও এখান থেকে, মাথা খারাপ করে দিও না আমার। আচ্ছা স্বামী, আপনাকে রাতে বগির গান শোনাবো। আপনি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জন্য ভালো নাস্তা বানিয়েছি গো। আসেন। কেমন আল্লাহ, আমি এই কি কাকে বিয়ে করেছি? বিড়বিড় করতে করতে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করতে বসি ওই মেয়ের বকবকানি শুরু হয়ে গেল। স্বামী গো, আপনি আরও 2টা রুটি খান। আমাদের গ্রামের রহিম চাচা বেশি রুটি খায়, তার স্বাস্থ্যও মাশাল্লাহ একদম হিরোদের মতো। এই তুমি চুপ করবে? এত রুটি দিচ্ছ কেন? আমাকে কি রাক্ষস মনে হয়? একদম ওভার কিছু করবে না আমার জন্য। আপনার জন্য করবো না তো কার জন্য করবো স্বামী? আরও 2টা নিন, ড্যামেজ। বলেই উঠে আসলাম। প্রচণ্ড গেও আর বাচাল একটা মেয়ে, কিন্তু প্রচণ্ড ধর্মানুরাগী, তবে খুব মায়াবী চেহারার, একদম আমার ওর মতো। নামটাও একটু পুরনো টাইপের, মনেই থাকে না। খালামণি যে কোন গ্রহ থেকে ওকে জোগাড় করে এনেছেন কে জানে। হাজার বলেও বিয়েটা আটকাতে পারলাম না। খালামণি তো আর জানে না আমার বউ হিসেবে একজনের পরিচিতি আছে। অবশ্য সেসব এখন অতীত, কিন্তু অপেক্ষা আজীবনই করব তার ফিরে আসার। অফিসের কাজ সেরে বাসায় ঢুকতেই ওই মেয়েটা খাটের উপর পা তুলে বসে অপর পাশে ফিরে আছে। উকিতে দেখি মেয়েটার সামনে একটা বড় সাপ ফোনা তুলে বসে আছে। আমি আটকে উঠলাম, অথচ মেয়েটার এত কাছে সাপটা বসে আছে, ওর কোনো রিয়াকশন নেই। অপলক সাপের দিকে তাকিয়ে আছে। দরজার পিছনে রাখা লাঠি নিয়ে যেই সাপটাকে আঘাত করতে উদ্যত হলাম, ও উঠে আমার হাত ধরে ফেলল। সাপটা আমার উপস্থিতি টের পেয়ে সুরসুর করে দ্রুত জানালা দিয়ে বের হয়ে গেল। আমি ওকে রেগে বললাম, তুমি কি পাগল? সব প্রাণী বিষাক্ত হয় না, কিছু প্রাণী তার বাহিরেও হয়। হতেও তো পারে ওটা তার ছদ্মবেশ, তাই সবসময় সব প্রাণী আঘাত করবেন না। তাদের অস্তিত্ব শুধু শরীরের রূপে নয়। এসব কি বলছো? ওটা তো সাপই ছিল। ও কোনো উত্তর না দিয়ে বেরিয়ে চলে গেল। আমি ধপাস করে র্যাকিং চেয়ারে বসে পড়লাম। মেয়েটার কথায় কিছুই বুঝলাম না, কিন্তু একটা ব্যাপার খটকা লাগছে। এভাবে কেউ সাপের সামনে নিস্তব্ধ হয়ে বসে থাকতে পারে? সাপটা ওকে কিছু করলো না। মেয়েটা কি বেদিনী নাকি অন্য কিছু? আর কিছুই ভাবতে পারছি না। এমন সময় ও খাবারের প্লেট হাতে নিয়ে ঢুকলো। আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো, খেয়ে নিন। খিদে নেই, খাবো না, নিয়ে যাও। মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি ক্ষুধার্ত। জেদ না করে খেয়ে নিন তো। খাবো না বললাম না, প্লিজ এগুলো নিয়ে যাও।
খাবেন না তো? না, খাবো না, যাও। মেয়েটি আবার রুম থেকে চুপচাপ বেরিয়ে গেল। আমি ক্লান্তিতে চোখ বুঝলাম। খানিক বাদে টের পেলাম কেউ আমার হাত চেয়ারের সাথে বাঁধছে। এই মেয়ে, হাত বাঁধছ কেন? খুলো বলছি। খুলবো না। এত সাহস কেন তোমার? তাড়াতাড়ি বাঁধন খুলো বলছি। না খেলে খুলবো না। আগে খেতে হবে, নতুবা সারা রাত এভাবেই বেঁধে রেখে দিব। নিন, হা করুন বড় করে। জোর করছ? চোখ বড় বড় করে বলল। বেশ করছি। নিন, খেয়ে নিন। অনিচ্ছায় ওর হাত থেকে খেয়ে নিলাম। রাগ করবো নাকি ঝাড়ে দিব সেটাই বুঝতে পারলাম না। খাওয়া শেষে আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিল, বাঁধন খুলে দিল। খাটের ওপর আদর শোয়া হতেই আমার পায়ের কাছে বসে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি কাউকে ভালোবাসেন? কেন? সেটা জেনে তোমার কি কাজ? বলুন, জানতে ইচ্ছে করছে। বাসি। কে সে? কোথায় আছে? সে আমার মুনতাহা। আমি জানি না এখন ও কোথায় আছে। ও মানুষ নয়, একজন জিন কন্যা। তা সত্ত্বেও আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু ও আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে ওর নিজের জগতে ফিরে গেছে। হয়তো জিনরা মানুষের ভালোবাসা বোঝে না, তাই হাসনাতের ভালোবাসা উপেক্ষা করে চলে গেছে। তাহলে ভুলে যাননি কেন? সম্ভব হয়নি। আশা আছে ও একদিন ঠিক আমার কাছে ফিরবে, আর হাসনাতের ভালোবাসা একদিন তাকে ঠিক ফিরিয়ে আনবে। যদি সত্যি এসে ফিরে আসে, কি করবেন? আমি চমকে তার দিকে তাকালাম। আর উত্তর আমার জানা নেই, কিন্তু বলার আগেই ঘরে প্রচণ্ড দমকা হওয়া ঢুকলো। রুমের লাইট নিবুডুবু হয়ে একদম নিভে গেল। ভীষণ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ ঘরটাতে ধস্তাধস্তি করছে। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। বাতাসের বেগে কি একটা উড়ে এসে আমার কপালে লাগলো। টের পেলাম তরল কিছু আমার কপাল বেয়ে নেমে আসছে। অন্ধকারে কয়েকবার এ মেয়ে বলে ডাকলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই। একজোড়া জলজল করা লাল চোখ আমার দিকে এগিয়ে আসছে। ভয় পেয়ে গেলাম। ওইটা আমার উপর ঝাঁপিয়ে পড়তে আমি মেঝেতে পড়ে গেলাম। একটা গঙ্গানির শব্দ কানে আসলো। তখনই পরিবেশ শান্ত হয়ে এলো, লাইটও জ্বলে উঠল। তাকে দেখি পুরো রুমের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। রুমের কোথাও সেই মেয়েটাকে দেখলাম না। মেঝেতে অনেকটা রক্ত ছিটিয়ে আছে, কিন্তু মেয়েটা গেল কোথায়? কপালটা কেমন জ্বালা করে উঠল, মাথাটা ঘুরঘুর করছে, চোখের সামনে ঝাপসা হয়ে এলো সব কিছু। দর্শক বন্ধুরা, গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য গল্প বানাই, কিছু হলেও তো একটু কষ্ট হয়। আপনারা লাইক দেন না, কমেন্ট করেন না, তাতে আরও বেশি কষ্ট হয়। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে। জিন কন্যা সিজন 2 পর্ব 2। লেখনীতে আস্থা রহমান, সান্ত্বনা। মুনতাহা আমার পাশে এসে বসল। ওর মুখটা নিকাবে ঢাকা, দুটো সুন্দর চোখে এক প্রকার বিষণ্ণতা ভর করে আছে। আমার দিকে অপলক চেয়ে থেকে বলল, বিয়েটা তাহলে করেই নিলে মিস্টার শেষরা? আমি মাথা নিচু করে বললাম, বাধ্য হয়ে করেছি। তুমি না বলেছিলে আমার জন্য অপেক্ষা করবে, আমাকে সারা জীবন ভালোবাসবে? কি হলো আমার ভালোবাসার? আমি তোমায় এখনও খুব ভালোবাসি, তোমার জন্য অপেক্ষা করি। শুধু তুমি ফিরে এসো, খুব ভালোবাসি তোমায়। এখন তোমার নববিবাহিতা স্ত্রী রয়েছে, তাও কি করে অন্য মেয়েকে ভালোবাসতে পারো? এটা অনুচিত। আমি ওর হাতটা চেপে ধরে বললাম, ওকে আমি স্ত্রী হিসাবে মানি না, আমার সবটুকু জুড়ে শুধু তুমি মুনতাহা। মুনতাহা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, বাধ্য হয়ে করলেও সেটা বিয়ে। কেননা বিয়েটা আল্লাহর কালাম সাক্ষী রেখে করেছ। তুমি আমাকে ভুলে যাও, তোমার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করো, তাকে কষ্ট দিও না। আমি আসি, ভালো থেকো। বলতে বলতে ঘন দোয়ায় মিলিয়ে গেল। আমি চিৎকার করে ডাকলাম, শুনল না। ধরপড় করে শোয়া থেকে উঠে বসলাম। ঘন ঘন শ্বাস নিতে নিতে লাগলাম। বুকটা এখনও ওকে হারানোর ভয়ে কাঁপছে। মেয়েটি পাশে বসেছিল, আমাকে এমন করতে দেখে চিন্তিত হয়ে বলল, কি হয়েছে আপনার স্বামী? খারাপ স্বপ্ন দেখেছেন? ওর কথায় চমকে চারিপাশটা তাকিয়ে দেখলাম। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম। মাথাটা চিনচিন করে উঠল। হাত দিয়ে দেখি ব্যান্ডেজ করা। মনে পড়ে গেল কাল রাতের কথা। মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাল রাতে কি হয়েছিল? তুমি কোথায় চলে গিয়েছিলে? কই, কিছু হয়নি তো। রাতে খুব জ্বর উঠেছিল, তার তোরে আপনার কপালে কিছু একটা এসে লেগেছিল, তাতে আপনি অজ্ঞান হয়ে পড়েছেন গো। আমি মেঝেতে রক্ত দেখেছিলাম, তোমাকে রুমে দেখতে পাইনি। আমি তো আপনার পাশেই ছিলাম, আপনি বোধহয় ভুল দেখেছেন, অথবা ওইটা আপনার রক্ত হবে। আপনি বিশ্রাম নিন, আমি আপনার জন্য স্যুপ করে আনি। আমি বালিশে হেলান দিয়ে মন খারাপ করে রইলাম। খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন এমন হলো আমার সাথে? মুনতাহা কি সত্যি আমার বিয়ের কথা জানতে পেরেছে? তাই এভাবে স্বপ্নে এসে আমাকে এসব বলে গেল। ওকে কী করে বোঝাবো? আমি আমার মনে এই মেয়েটির কোনো জায়গা নেই,
মুনতাহা যদি একবার ফিরে আসতো তবে আমি সব ছেড়ে ছুড়ে ওর হাতটা সারা জীবনের জন্য ধরতাম। মেয়েটি স্যুপ নিয়ে এসে পড়ল, শান্ত গলায় বলল, খেতে পারবেন নাকি খাইয়ে দেব? আমি পারবো, তোমার সাহায্য লাগবে না বলেই যেই চামচে স্যুপ নিলাম আমার হাতটা কেমন জানি কাঁপছে। মেয়েটি এসব লক্ষ্য করে বলল, আমাকে দিন, আমি খাইয়ে দিচ্ছি। কপাল থেকে অনেকটা রক্ত গিয়েছে তো, তাই হয়তো দুর্বল আপনি। হা করুন। সে খাওয়ার জন্য চামচ বাড়াতে আমি মুখ ঘুরিয়ে নিলাম, বললাম, খাবো না এখন। জেদ করবেন না, খেয়ে নিন, আপনাকে ওষুধ খেতে হবে। পরে খাবো, ভালো লাগছে না। আমার হাতে খাবেন না বলে বাহানা দিচ্ছেন? আমি তো আপনাকে না খাইয়ে ছাড়ছি না। ভালো করে খাবেন নাকি দড়ি আনবো বেঁধে খাওয়ানোর জন্য? মেয়েটা যেরকম আবার বেঁধে রাখতেও পারে, তাই চুপচাপ ওর হাতেই খেয়ে নিলাম। মেয়েটার সঙ্গ আমার মোটেও ভালো লাগে না। ওর জন্যই মুনতাহা আমাকে ভুল বুঝে আছে। ওকে আমার জীবন থেকে বিদায় করতে পারলে খুশি হতাম। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছি আর গম্ভীর ভাবনায় ডুবে আছি। হঠাৎ খেয়াল করলাম একটা বাজ আমার জানালার সামনে ঘুরপাক করছে। দেখে মনে হচ্ছে ওর শিকারটা আমি, যে কোনো মুহূর্তে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ভীষণ বাজেভাবে হাঁক ডাকছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে বাসটা। কি দেখছেন বাইরে এমন করে? চমকে ফিচে ফিরে দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি আঙ্গুল দিয়ে দেখালাম বাসটাকে। বাসটা দেখে ওর চেহারায় একটা হালকা রাগ ফুটে উঠল। জানালা বন্ধ করে চুপচাপ রুম থেকে বাইরে গেল। একটু পর বাজের বিশ্রী ডাক শুনতে পেলাম। কৌতূহলবশত জানালা একটু খুলে তাকালাম নিচের দিকে। এ কি, একটা কালো বড় রঙের সাপ বাসটার সাথে যুদ্ধ করছে। সাপটা পাখির সাথে পেরে উঠছে না, আঁচড় খাচ্ছে বারবার। আমি পাশে থাকা ভারী ফুলদানির বাজের দিকে ছুঁড়ে মারলাম। সেটা বাজের চোখে গিয়ে লাগলো। সে আর্তনাদ করে উড়ে চলে গেল গাছটার আড়ালে। সাপটাও কোথায় হারিয়ে গেল সাথে সাথে। স্বস্তির নিঃশ্বাস ফেলে জানালা বন্ধ করে দিলাম। রাতে মেয়েটি আমাকে খাইয়ে দেওয়ার সময় ওর হাতে কিছু গম্ভীর আঁচড়ের দাগ দেখলাম। আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, এটা কি করে হলো তোমার? ও আমতা করে বলল, রান্নাঘরের জানালার কাচের সাথে একটু লেগে গেছে। সত্যিই কি তাই? ও আতকে আমার দিকে তাকালো। আমি বিছানায় পাশের টেবিল থেকে ফার্স্ট এড বক্স বের করে আঁচড়ের জায়গাটা ব্যান্ডেজ করে দিলাম। ও কেমন করুণ মাখা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কেমন যেন চোখের মায়ায় পড়ে যাচ্ছি, তাই দ্রুত চোখ সরিয়ে নিলাম। বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে খাইয়ে দিবেন একটু নিজের হাতে। কেন, হাতে জ্বালা করছে? না, আমার ইচ্ছে করছে। এসব অদ্ভুত ইচ্ছে কেন করে? চুপচাপ নিজে খেয়ে ঘুমিয়ে পড়ো বলে আমি উঠে ব্যালকনিতে চলে এলাম। মেয়েটাকে অনিচ্ছা সত্ত্বেও এড়িয়ে চলছি, কেননা মেয়েটার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। এখন যদি ওর মায়ায় জড়িয়ে পড়ি, পরে আমি মুনতাহার কাছে খুব ছোট হয়ে যাব। প্রায় ঘন্টাখানেক পর রুমে ঢুকে দেখি মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তাড়াতাড়ি কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখি গাটা জ্বরে পড়ে যাচ্ছে। নিশ্চয়ই আঁচড়ের ইনফেকশনে জ্বর হয়ে এসে। সাথে সাথে ঔষধ লাগাতে এমন কিছু হতো না। মেয়েটা আমাকে কিছু বলেনি, এখন জ্বরে পড়ছে। বিছানায় শোয়াতেই আমার হাত জড়িয়ে ধরল। আমি খানিকক্ষণ জলপট্টি দিলাম, তাতেও জ্বর তেমন কমল না। হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। তোয়ালে ভিজিয়ে গা মুছে দিলাম, চোখ বেঁধে শাড়ি চেঞ্জ করে দিলাম। ভোরাতে জ্বর কমলে আমি ওকে রেখে ব্যালকনিতে আসলাম। মানবতার খাতিরে এসব করেছি ঠিক, কিন্তু আমার মন আমাকে সায় দিচ্ছে না। বারবার দোষারোপ করছে আমি মুনতাহাকে ঠকাচ্ছি। সত্যিই তো, আমি মুনতাহাকে কথা দিয়েছিলাম তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব, ভালোবাসবো। আর ওর আর আমার মাঝে তৃতীয় কেউ ঢুকে পড়েছে। এটা জানলে নিশ্চয়ই মুনতাহা আমার কাছে আর কখনোই ফিরবে না। ও তো জিন কন্যা, সব জেনে যাবে। আমি এখন কি করব? মেয়েটাকে আমার জীবন থেকে সরিয়ে দিব। এলোমেলো চিন্তাভাবনায় অনেকটা সময় পেরিয়ে সকাল হয়ে গেল। কফি নিয়ে মেয়েটি ব্যালকনিতে এলো। আমি অবাক হয়ে বললাম, তোমার শরীর ঠিক আছে তো? তোমাকে এখনই উঠতে বললো কে? কাপা কণ্ঠে উত্তর দিল, আমি এখন ঠিক আছি। সারা রাত ঘুমাননি? কফিতে চমক দিয়ে বললাম, না। কিন্তু তুমি যাও, আরও রেস্ট নাও। জ্বর কমেছে তো? কমেছে। কমলেও রেস্ট নিবা। আজ কাজ করতে হবে না। আমি অফিস থেকে আসার সময় খাবার নিয়ে আসবো। যাও, রুমে যাও। আপনি আমার এত খেয়াল রাখছেন কেন? কাল রাতে কি আপনি আমার শাড়ি বদলে দিয়েছিলেন? আমি নীরব হয়ে গেলাম শুনে। কিছু বলার আগে ও লজ্জামাখা হাসি দিয়ে রুমে চলে গেল। অফিস থেকে ফিরে এসে দেখি একা একা কিসব বিড়বিড় করছে রুমে বসে। এক্সপ্রেশন দেখে মনে হলো যে কারোর সাথে কথা বলছে। রুমে ঢুকতেই ভারী ভাব অনুভব করলাম। কেমন জানি অস্বস্তি কাজ করছে। কার সাথে কথা বলছো? ও চমকে গিয়ে বলল, কই, কারোর সাথে না তো। বলেই রুম থেকে বেরিয়ে গেল সাথে সাথে। রুমের ভারী ভাবটাও চলে গেল। এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। সন্ধ্যায় ব্যালকনিতে এসে বসতেই ও এসে আমার গা ঘেঁষে দাঁড়ালো। কিছু বলবে? একটা কথা জানার ছিল। বলো, কি বলবে?
আপনি তো উত্তর দিলেন না। আপনার জিনকন্যা ফিরে এলে আপনি কি করবেন? আমি মাথা নিচু করে শান্ত হয়ে বললাম, দেখো নূর, আমার নাম নূরজাহান, মনে থাকে না নামটা? যাই হোক, নূরজাহান কাউকে ভালোবেসে সারা জীবন তার অপেক্ষায় থেকে সে এলে তাকে ফিরিয়ে দেওয়ার কষ্টটা তোমাকে হয়তো বোঝাতে পারবো না, তবে এইটুকু বলতে পারি তাকে ফিরিয়ে দেওয়া অসম্ভব হবে। তাহলে মুনতাহা ফিরলে আপনি আমাকে ছেড়ে দিবেন? প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম না, কিন্তু মন বলছে খুব তাড়াতাড়ি মুনতাহা আসতে চলেছে, নতুবা এমন দ্বিধায় আমি হয়তো পড়তাম না। ছেড়ে দেব, কেননা তোমাকে আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। আমি মুনতাহাকেই চাই, ওকেই ভালোবাসি। ও আস্তে করে বলল, বেশ তাই হবে। দর্শক বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে। জিন কন্যা সিজন 2 পর্ব 3, লেখনীতে আস্থা রহমান, সান্ত্বনা। মেয়েটির শুকনো মুখটা দেখে বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু আমার কিছু করার নেই। মুনতাহা ফিরে আসবে এটা ভাবতেই শান্তি পাচ্ছি। মেয়েটিও আজকাল আমার সাথে অত বকবক করে না, খুব চিন্তিত মনে হয়। জিজ্ঞেস করতে গিয়েও সাহসে কোলায় না, তাই আমিও দূরত্ব বজায় থাকি। আবছা অন্ধকার রুমে এক প্রকট লম্বা সাদা জুব্বা পরা সুন্দর বয়স্ক মানুষ দৃশ্যমান হয়ে রুমের কোণে ফনা তুলে থাকা সাপটার সামনে এসে বলল, তোমার চিন্তার কারণ আমি বুঝতে পারছি, কিন্তু এত ভেঙে পড়ো না। সাপটি জিভ দিয়ে হিসির শব্দ করল। বৃদ্ধ লম্বা লোকটি আবার চিন্তিত মুখে বলল, বাস তোমার উপর নজর রাখছে, সেটা আমিও জানি। সাবধানে থেকো, তুমিই শেষ ভরসা। আল্লাহ তোমার সাথে আছেন, চিন্তা করো না। তাকে মন দিয়ে ডাকো, তুমি তোমার লক্ষ্যের নিকটে আছো এটাই ভাবো। সাপটি ফনা নামিয়ে বৃদ্ধের পা ছুঁয়ে দিল মুখ লাগিয়ে। বৃদ্ধ সাপের মাথায় হাত বুলিয়ে বলল, আমার দোয়া সবসময় তোমার সাথে আছে মা, আল্লাহ তোমার ভালো করুক। বলেই বৃদ্ধ আবার অদৃশ্য হয়ে গেল। সাপটা নিজের আসল রূপ ধারণ করলো আবার। এমন সময় রুমের আলোটা জ্বলে উঠল। আতকে উঠল ছদ্মবেশ ধারণকারী হাসনাত। তার দিকে তাকিয়ে বলল, ভয় পেলে নাকি জাদুকারিনী? নূরজাহান ভয়ে ভয়ে মাথা নিচু করে ফেলল। হাসনাত তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তুমি তাহলে কোনো মানুষ নও? এতক্ষণ আড়াল থেকে এই দৃশ্য না দেখলে কখনো বুঝতে পারতাম না। এত নিখুঁত তোমার অভিনয়, এইবার ভালোই ভালোই বলে ফেলো কে তুমি? নূরজাহান এবারও কোনো উত্তর না দিয়ে চুপ করে পায়ের নখ দিয়ে মেঝেতে করতে লাগলো। হাসনাত এসব খেয়াল করে রেগে গেল। বলো তুমি কে? কী উদ্দেশ্যে এখানে এসেছো? কার ক্ষতি করতে, নাকি আমাকে মেরে ফেলার জন্য? নূরজাহান আস্তে করে উত্তর দিল, কোনোটাই না। তাহলে কেন এসেছো বলো? কি তোমার আসল পরিচয়? চুপ না থেকে বলো, নতুবা তোমার কপালে দুঃখ আছে। যত বড় জাদুকারিনী হও তুমি, আল্লাহর কালামের কাছে তোমার সব তুচ্ছ। নূরজাহান ধপাস করে মেঝেতে বসে পড়ল। মিস রীতা আহমেদ জানালার পাশে বসে এক দৃষ্টি বাইরের দিকে তাকিয়ে আছেন। চোখটা হালকা ভিজে আছে। চশমা খুলে শরীরের আঁচল দিয়ে চোখটা মুছে নিল ভালো করে। 18 বয়সী একটা মেয়ে এসে ওকে জড়িয়ে ধরে বলল, মাম্মা তুমি এখানে বসে কি করছো? রীতা নড়ে চড়ে উঠে বলল, কিছু না তো নওশিন। তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? হোস্টেলে আবার ফিরে যেতে হবে মাম্মা, সামনে পরীক্ষা আছে তো। একা যেও না, ওয়েট করো, আমি রেডি হয়ে নিচ্ছি। না মামা, পাপা আমাকে দিয়ে আসবে। পাপা আমি গাড়িতে গিয়ে বসলাম, তুমি তাড়াতাড়ি এসো। মামা আমি আসছি। নওশিনের কপালে রীতা চুমু দিয়ে বলল, সাবধানে থেকো মামা, গিয়ে মাম্মাকে কল দিও শোনা। নওশিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে সায়েম তার কাঁধে হাত রেখে বলল, কি ভাবছ? রীতা সায়েমের বুকে মাথা রেখে বলল, নওশিনের মাঝে আমি নূরজাহানকে দেখতে পাই। জানি না এখন আমার নূরজাহান কেমন আছে। ও চলে যাওয়ার কত বছর পেরিয়ে গেল, তাই না? ভেবো না, নূরজাহান খুব ভালো আছে। ওর কথা আমরা খুব মনে পড়ে, কিন্তু তোমাকে বুঝতে দেই না, পাছে তুমি কষ্ট পাও। ও চলে যাওয়ার পর আমরা নওশিনকে অ্যাডপ্ট করেছি যাতে নূরজাহানের কষ্টটা ভুলে থাকতে পারি, কিন্তু তারপরও নূরজাহানকে আমরা ভুলতে পারিনি। ও না বলেছিল আমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে? ও তো জিন কন্যা, তাহলে কেন ও নিজের কথা রাখলো না? এত বছরের ভালোবাসা স্নেহ ভুলে গেল বলো? জিনরা কি মানুষের ভালোবাসা বোঝে না? আমায় মিথ্যা সান্ত্বনা দিয়েছিল সে। শান্ত হো রীতা, ও তো আমাদের মেয়েই ছিল, আর আমাদের মেয়ে কখনো আমাদের কথা ভুলে যেতে পারে না। দেখো একদিনও ঠিকই ফিরে আসবে। তোমার কথা যেন সত্যি হয়। আমার মৃত্যুর আগে যদি ওকে একবার চোখের দেখা দেখতে চাই, তাহলে যে আমার আক্ষেপ থেকে যাবে সায়েম, আমি মরেও শান্তি পাবো না। চিন্তা করো না, ও আসবে। সায়েমের ফোন বাজতেই ও ঘড়ির দিকে তাকিয়ে বলল, আসছি রীতা, নওশিন অপেক্ষা করছে। আমার ফিরতে একটু দেরি হবে, নিজের খেয়াল রেখো। আর এসব নিয়ে একদম ভেবো না,
আচ্ছা এসো, সাবধানে যেও। সায়েমকে বিদায় দিয়ে দরজা লক করে কফির কাপে চুমুক দিতেই আবার কলিং বেলটা বেজে উঠল। এ সময় আবার কে এলো? সায়েম কি কিছু ফেলে রেখে গেছে নাকি? ভাবতে ভাবতে দরজা খুলল রিতা। অবাক হয়ে বলল, তুই এখানে, তাও এই সময়? হাসনাত নূরজাহানের হাত ধরে বাসার ভেতরে ঢুকলো। রিতা অবাক হয়ে বলল, কিরে, খবর না দিয়ে এলি যে? আর ওকেই বা? খালামণি, তুমি কি ওকে চিনো? এই প্রশ্ন কেন করছিস? ও তো তোর বউ, না জানার কি আছে? তোদের বিয়েটা তো আমি নিজের হাতে দিয়েছিলাম। ও আগের পরিচয় তুমি জানো? আগে থেকে চিনো ওকে? রিতা নূরজাহানের দিকে তাকালো, ভয়ের তো চেহারা। খুব ভয় পেয়ে আছে বেচারি। কিছু কি হয়েছে তোদের মধ্যে? সবটা বলছি, আগে তুমি বলো। রিতা আরেকবার তার দিকে তাকিয়ে বলল, না, আমি ওকে চিনি না। তোর বিয়ের সম্বন্ধের খোঁজ করতেই ঘটক কথা বলল। বেচারি গ্রামে থাকে সৎ বাবার কাছে, তিন কুলে আপন বলতে কেউ নেই। আমার ওকে বড্ড সরল মনে হয়েছিল, ভাবছিলাম তোর জন্য খুব ভালো হবে। কিন্তু এখন কি কিছু হয়েছে? মেয়েটা কি খারাপ? এইসবের অনেক ঊর্ধ্বেও। ও মানুষ নয় খালামণি, ও একটা খারাপ জাদুকারিনী। ছদ্মবেশে কারো না কারো ক্ষতি করতে এসেছে। কাল রাতে আমি নিজের চোখে ওকে সাপ থেকে মানুষ হতে দেখেছি। এর আগেও বাজের সাথে ওকে যুদ্ধ করতে দেখেছি। সেদিনও শরীরে বাজের আঁচড়ের দাগ ছিল। রিতা আতকে উঠল এসব শুনে। কি বলছে হাসনাত এসব? এত সরল একটা মেয়ে কী করে এমন হতে পারে? তুই কি নিশ্চিত হয়ে বলছিস হাসনাত? ওর মতো মেয়ে একজন জাদুকর? হ্যাঁ খালামণি, আমি সত্যি বলছি, সবটা আমার নিজের চোখে দেখা। রিতা নূরজাহানের গাল শক্ত করে ধরে বলল, কে তুই বল? আমার হাসনাতের কাছে কেন এসেছিস? কাল রাত থেকে আমি অনেকবার জিজ্ঞেস করছি খালামণি, উত্তর দিচ্ছে না একদমই। একে এভাবে হবে না, অন্য উপায় খুঁজতে হবে। কোনো বড় হুজুর ডেকে ওর জাদু শক্তি নষ্ট করতে হবে। নূরজাহান চোখ মুছে বলল, আমি কোনো জাদুকারিনী নই। হাসনাত বলল, তাহলে কে তুমি? একদম মিথ্যে বলবা না। রিতা হাসনাতের সামনে হাত জোর করে বলল, তোর খালামণি তোর এত বড় ক্ষতি করেছে সেটা জানতো না রে? সত্যি আমি জানতাম না ও একটা ডাইনি। তোর মা মারা যাওয়ার আগে আমার কাছে তোর দায়িত্ব দিয়ে গিয়েছিল, কিন্তু তোর বাবা তোকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে রাতের আধারে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। কত খুঁজেছিলাম তোদের আমি। অনেক বছর পর তোকে আমি আল্লাহর ইচ্ছাতে খুঁজে পেয়েছি। তোর মা হিসাবে তোকে বিয়ে দিতে দায়িত্ব পালন করতে চেয়েছি, কিন্তু আমার এই সিদ্ধান্তে তোর জীবন সংশয় হবে সেটা আমি জানতাম না রে। আমি জানি তো খালামণি, আমাদের ঠকানো হয়েছে। ও নিজের বড় কোনো উদ্দেশ্য পূরণের জন্য প্ল্যান করে এসব করছে। ওকে তো আমি ছাড়বো না। তুমি তাহলে ভালোই ভালোই বলছো না তুমি কে? দর্শক বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটি অন করে দিবেন। আর আপনি যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে, জিন কন্যা সিজন 2 পর্ব 4, লেখনীতে আস্তা রহমান, সান্ত্বনা। নূরজাহান আস্তে করে বলল, আমি কোনো জাদুকারিনী নই, একটু বিশ্বাস করুন। হাসনাত রেগে ধমক দিয়ে বলল, তখন থেকে একই কথা বলে যাচ্ছ, আসল পরিচয় বলো, কে তুমি? কি উদ্দেশ্য তোমার? রিতা হাসনাতের দিকে তাকিয়ে বলল, এভাবে হবে না, এক কাজ কর, তুই বড় কোনো হুজুরকে ডেকে নিয়ে আয়। তারা চলে যেতে উদ্যত হলে নূরজাহান তাদেরকে পিছু ডাকল, মাম্মা। রিতা আর হাসনাত নূরজাহানের দিকে তাকাতেই দেখল অন্য এক চেহারার মেয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। হাসনাত অস্পষ্ট স্বরে বলল, মুনতাহা। রিতা হাসনাতের কথা শুনে বলল, কে ও? চিনিস তুই? এই তো দেখছি অন্য মেয়ে। হাসনাত হাসি মুখে রিতার হাত ধরে বলল, খালামণি, ওই আমার সেই হারিয়ে ফেলা ভালোবাসা। একজন বহুরূপী কি করে তোর ভালোবাসা হয় হাসনাত? ও বহুরূপী নয়, ও জিনকন্যা মুনতাহা। জিন মোস্তফা আর মনুষ্যকন্যা মুশায়রার একমাত্র মেয়েও। ওর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ও আমার পুরনো গ্রামে এসেছিল। পরে ও শত্রুকে ধ্বংস করে ওর মা বাবার সাথে ও জিন জগতে ফিরে যায়। আমাকে বলেছিল ও একদিন ফিরবে, দেখো ও ফিরেছে। রিতা বাকরুদ্ধ হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে নূরজাহানকে প্রশ্ন করে, তুই কি আমার সেই ছোট্ট নূরজাহান যে কথা দিয়েছিল একদিন ঠিক তুই তোর মাম্মার কাছে ফিরবি? নূরজাহান রিতাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ মাম্মা, আমি তোমার সেই ছোট্ট নূরজাহান। তোমার আমাকে মনে আছে মাম্মা? তোকে মনে থাকবে না? তুই তো আমার মেয়ে, পেটে না ধরতে পারি, 6টি বছর বুকে ধরে মানুষ তো করেছি। কত বড় হয়ে গেছিস তুই হাসনাত, না বললে তো আমি চিনতেই পারতাম না। তুই ফিরে আসবি এই অপেক্ষায় এখনও দিন গুনি। হাসনাত অবাক হয়ে মুনতাহার আর রিতার জড়িয়ে ধরে কান্নার দৃশ্য দেখছে। খানিকক্ষণ চুপ থাকার পর বলল, খালামণি, তুমি মুনতাহাকে কি করে চিনো? রিতা চোখ মতে সবটা খুলে বলল। হাসনাত চুপ করে ভাবতে লাগলো, এতটা কাকতালীয় কি করে হতে পারে? রিতা মুনতাহাকে পাশে বসিয়ে কপালে চুমু খেয়ে বলল,
এতদিন পর তোর মাম্মার কথা মনে পড়লো? তুই জানিস না তোর মাম্মা তোকে কত ভালোবাসে? মুনতাহা রিতার হাত জড়িয়ে বলল। পড়েছে তো। রিতা গম্ভীর হয়ে বলল, আসল মাম্মা পাপাকে পেয়ে আমাদেরকে ভুলে গেলি? আমাদের ভালোবাসার কোনো দাম রইল না তোর কাছে? এসব বলছো কেন মাম্মা? বিশেষ কারণে তোমার কাছে আসতে পারিনি, কিন্তু তোমাকে খুব মিস করেছি, খুব ভালোবাসি তোমাদেরকে। হাসনাত হঠাৎ প্রশ্ন করে বসলো, তুমি ছদ্মবেশ কেন এলে? প্রশ্ন শুনে মুনতাহা চমকে উঠল। হাসনাতকে এক নজর দেখে বলল, সবাই মনে রেখেছে কিনা তা দেখতে। হাসনাত লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আসলে মুনতাহাকে ভুল বুঝারই কথা। সে যে কারণেই হোক, ও তো মুনতাহার ছদ্মবেশকে বিয়ে করেছিল, কিন্তু এটা ভেবেই খুশি লাগছে এখন থেকে মুনতাহা ওর বিয়ে করা বউ। কেউ ওকে আর কেড়ে নিতে পারবে না। এইবার মুনতাহাকে নিজের কাছে সারা জীবনের জন্য বন্দি করে রাখতে পারবে। সে যে খুব ভালোবাসে মুনতাহাকে। মুনতাহা রাতে ব্যালকনিতে একা ঠায় দাঁড়িয়ে আকাশের দিকে অপলক তাকিয়ে আছে। হাসনাত পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কী ব্যাপার আমার বউটা? কি করা হচ্ছে শুনি? মুনতাহা হাসনাতকে সরিয়ে দিয়ে বলল, কিছু না। হাসনাত মুনতাহার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে এভাবে দাঁড়িয়ে আছো যে? খালামণির বাসা থেকে আসার পর দেখি তোমার মন খুব খারাপ। কিছু হয়েছে বলো। না, তেমন কিছু না। হাসনাত মুনতাহার হাত ধরে বলল, এখনও আমার উপর রাগ করে আছো? বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া অন্য মেয়ের কথা ভাবতেই পারি না। যা হয়েছে তার জন্য ভীষণ সরি, বলে মুনতাহার ঠোঁটের দিকে এগিয়ে গেল। মুনতাহা ওকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, একদম আমার কাছে আসবে না তুমি, আমি তোমাকে ভালোবাসি না। হাসনাত হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে পড়ে গিয়ে। হাতটা বোলাতে বোলাতে বলল, এসব কেন বলছো মুনতাহা? আমি তো তোমার স্বামী। কিসের স্বামী? আমি এই বিয়েটা জাস্ট একটা কারণে করেছি, তার মানে এই না যে আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি। চলে যাও আমার চোখের সামনে থেকে প্লিজ। হাসনাতের গাল থেকে চোখের পানি গড়িয়ে পড়ল। মুনতাহা, তুমি কি সত্যি? প্লিজ আমাকে একা থাকতে দাও, যাও এখান থেকে। হাসনাত কিছু না বলে নিঃশব্দে ব্যালকনি থেকে চলে গেল। ধপ করে মুনতাহার চোখগুলোতে লাল আলো জ্বলে উঠল। হিংস্রতায় ওর কোমল মুখটা কঠিন হয়ে গেল। হাসনাত কাঁদতে কাঁদতে ওয়াশরুমে ঢুকে গেল। আয়নার দিকে একদৃষ্টে তাকিয়ে ঝর্ণাটা ছেড়ে দিল। ছেলেদের নাকি কাঁদতে নেই কখনো, কিন্তু হাসনাত আজ কান্না থামাতে পারছে না। ঝর্ণার ঠান্ডা পানির আড়ালে তার কান্নাও মুছে যাচ্ছে। কেন ওর সাথে এমন হচ্ছে? ওর কি দোষ? কিসের জন্য এত শাস্তি পাচ্ছে ও? মুনতাহা ব্যালকনি থেকে রুমে আসলো। তার গালের একপাশে লাল রঙের ছাপ লেগে আছে। হাসনাত দেখে তার কাছে ছুটে এসে বলল, মুনতাহা, তোমার গালে কি হয়েছে? কিছু না, বলে মুনতাহা সোজা ওয়াশরুমে ঢুকে গেল। হাসনাত ব্যালকনিতে এসে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। মেঝেতে কিছু রক্ত আর ছেঁড়া কিছু পালক পড়ে আছে। এইগুলো তো বাজ পাখির পালক। তার মানে কি আবার মুনতাহা আর বাজের মধ্যে যুদ্ধ হয়েছে? কিন্তু কে বাজ পাখি? বারবার কেন মুনতাহার উপর এভাবে আক্রমণ করছে? একটা পালক তুলে নিয়ে হাসনাত রুমে চলে এলো। মুনতাহা ফ্রেশ হয়ে বের হতেই হাসনাত জিজ্ঞেস করলো, বাজ পাখিটা আসলে কে? তোমার উপর বারবার এভাবে আক্রমণই বা কেন করছে? মুনতাহা আমার হাত থেকে পালক কেড়ে নিয়ে জানালা দিয়ে ফেলে দিল। তারপর নিজে বিছানা করে তাতে শুয়ে বলল, আমার কোনো ব্যাপারে নাক গলাবা না তুমি। আর কখনোই আমাকে এত প্রশ্ন করবে না, ঠিক আছে? কিন্তু তুমি উপরে বেডে এসে ঘুমাও, নিচে শুয়েছো কেন? তোমাকে কি বললাম শোনোনি? আমাকে এভাবে বিরক্ত করতে থাকলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। প্লিজ যেও না। সরি, তোমাকে আমি আর বিরক্ত করব না। তুমি যা বলবে তাই হবে। হাসনাত আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। মুনতাহা চলে গেলে আর ফিরবে না। ওকে আমি চিরতরে হারিয়ে ফেলব। তার চেয়ে ও আমার চোখের সামনে থাকুক। আমি ওকে আর বিরক্ত করব না, তাও আমার কাছেই থাকুক। হাসনাত সকাল সকাল অফিসে চলে গেল। মুনতাহার ঘুম ভাঙার আগে যতটা সম্ভব মুনতাহাকে বিরক্ত না করার চেষ্টা করছে। কালকে রাতের কথাগুলো এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে। বিকেলে অফিস থেকে ফিরে হাসনাত রুমে এসে দেখল মুনতাহা রুমে নেই। সারা বাসা ভালো করে খোঁজেও মুনতাহাকে পেল না। মুনতাহা কি সত্যি ওর উপর রাগ করে চলে গেছে? আর কখনোই ফিরবে না আমার কাছে? এত ভালোবাসলেও আটকে রাখতে পারলাম না ওকে। ভাবতেই হাসনাতের প্রচণ্ড কান্না পাচ্ছে। উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরতে লাগলো। মরে যাওয়ার বড্ড শখ হচ্ছে। এশার আজানের পর রুমে ঢুকলো সে। এসে দেখে মুনতাহা মোনাজাত ধরে কাঁদছে। এমন দৃশ্য দেখে হাসনাত আর রুমে ঢুকলো না। দরজার আড়ালে দাঁড়িয়ে মুনতাহাকে দেখতে লাগলো। মুনতাহা মোনাজাতে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। এই অসহায়ের শেষ সম্বল তুমি। আমি আর পারছি না আল্লাহ, এসব কষ্ট আমার সহ্য হচ্ছে না। আল্লাহ তুমি পারো না আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যেতে? নিয়ে যাও না আমায়, আমি আর পারছি না এভাবে থাকতে।
কতদিন মাকে জড়িয়ে ধরিনি, বাবার আদর পাইনি। আমাকে ওনাদের কাছে নিয়ে যাও না। মুনতাহা ফিরে যেতে চাইছে শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মুনতাহাকে ছাড়া আমি থাকতে পারবো না ঠিক, কিন্তু ওকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছি না। যেহেতু এখানে অসুখী, তাহলে তো ওকে আমার মুক্তি দেওয়াই উচিত। হয়তো আমার কষ্ট খুব হবে, কিন্তু আমার মুনতাহা তো ভালো থাকবে। মুনতাহা নামাজ শেষ করে উঠতেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। চোখের পানি মুছে বললাম, তোমাকে কিছু বলার ছিল। বলো। আমি জানি এখানে থাকতে কষ্ট হচ্ছে, তুমি আমার কাছে মোটেও সুখী নও, তাই তুমি চাইলে তোমার মা বাবার কাছে ফিরে যেতে পারো। আমার কষ্ট হলো আমি তোমাকে আটকাবো না, তুমি ফিরে যাও। তোমাকে এখানে আটকে রেখে কষ্ট দিতে থাকলে তোমার মা বাবাও আমাকে ক্ষমা করবেন না। মুনতাহা এসব শুনে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপর সজোরে আমাকে একটা থাপ্পড় দিল। অবাক হয়ে গালে হাত দিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট, বলেই হুড় করে রুম থেকে বেরিয়ে চলে গেল। হাসনাত বুঝতে পারল না তার অপরাধটা কি, কেন মুনতাহা তার সাথে এমন ব্যবহার করছে। দর্শক বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মহাজালের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। জিন কন্যা সিজন 2 পর্ব 5, লেখনীতে আস্থা রহমান, সান্ত্বনা। মুনতাহা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, বড্ড মন খারাপ তার জীবনটা কেন স্বাভাবিক নয়। লড়াইয়ে হানাহানিতে পুরো জীবনটা কেটে যাচ্ছে। না পারল মা বাবার কাছে শান্তিতে থাকতে, আর না পারল হঠাৎ শাড়ির আঁচলের গিট্টু থেকে একটা ছোট পাথর বের করলো। এইটাই তার নিশানা। ও জানে না ও কতদিন এভাবে থাকতে পারবে, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে তার অসম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। চোখটা কিছুক্ষণের জন্য বুঝলো। কিরিমা, ডাকছিস যে? কণ্ঠ শুনে চোখ খুলল মুনতাহা। সামনে জুব্বা পরা সেই হুজুরটাই দাঁড়িয়ে আছে। সালাম করে মুনতাহা বলল, আমার মনে হচ্ছে আমি তাকে পেয়ে গেছি, এখন শুধু অপেক্ষা সামনে আসার। সে তোমার সামনে আসতে চাইবে না মুনতাহা। তাহলে কি করে হবে? লোকটি খানিকক্ষণ চুপ থেকে বলল, সে তোমাকে সবসময় পিছন থেকে আঘাত করতে থাকবে, কিন্তু সামনে আসবে না। সে তখনই কেবল সামনে আসবে যখন তুমি পুরোপুরি অসহায় হয়ে পড়বে। মুনতাহা, তুমি বড্ড ভেঙে পড়ছো মা। এভাবে হলে তো হবে না। তোমার সামনে বিরাট লড়াই। দোয়া করবেন। এখনও অবধি বেঁচে থাকার কারণটাই তো তার মুখোমুখি হওয়া, তাই এত সহজে হারাবি মানব না। যুবপর লোকটা মুচকি এসে আবার অদৃশ্য হয়ে গেল। মুনতাহা এক প্রচণ্ড ক্রোধে খেপে উঠল। তারপর এক লাফে ব্যালকনি থেকে নেমে বাগানের গাছের ডালে বসা সাপটার গলা শক্ত করে হাতে চেপে ধরল। জলজল করা চোখে তাকিয়ে বলল, আমার কথা লুকিয়ে শুনে অন্যকে পাচার করার মতলব করছিস? এত বড় সাহস দিয়ে দিয়েছে তোদের ওস্তাদ? তবে এটাও শুনে রাখ, মুনতাহার কোনো ক্ষতি করলে আসলে তোরা একটাও জ্যান্ত ফিরবি না। তুই তো এখান থেকে আর ফিরবিই না। বলেই সাপটার গলা শক্ত করে চেপে ধরল। সাপের রূপ থেকে ভয়ঙ্কর শয়তানের রূপে পরিবর্তন হলো সাপটি। হিংস্র গলায় বলে উঠল, আমাকে ছেড়ে দে, নাহলে তুইও রেহাই পাবি না। তোর ধ্বংসের দিন ঘনিয়ে এসেছে জিনকন্যা। আমার ধ্বংসের চিন্তা করার আগে আমি তোকে শেষ করে দেব। বলেই শয়তানটার ঘাড়ে দাঁত বসিয়ে দিল মুনতাহা। শয়তানটা মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে মরা সাপের ন্যায় পড়ে রইল। মুনতাহার ইশারায় তাকে আগুন ধরে ছাই করে দিল। রাগটা কমে আসে, তবু শান্ত হতে পারছে না। রুমে এসে এক গ্লাস পানি খেয়ে নিল, কিন্তু হাসনাতটা কোথায় গেল? রুমে উকিঝুঁকি মেরে চেক করেও পেল না। কাউকে খুঁজছ? শুনে সামনে তাকায় মুনতাহা। হাসনাত খাবারের ট্রেটা মুনতাহার সামনে রেখে মুখোমুখি বসলো। মুনতাহা মাথা নিচু করে বলল, কাউকে না। কোথায় ছিলে? কিচেনে। আজ আমি তোমার জন্য নিজের হাতে রান্না করেছি। আচ্ছা, আমার একটা কথা রাখবা বলো? মুনতাহা অবাক হয়ে বলল, বলো। আমি যদি তোমাকে খাইয়ে দেই তাতে কি তোমার কোনো আপত্তি হবে? মানে যদি তুমি চাও। মুনতাহা চোখ বড় বড় করে তাকায় হাসনাতের দিকে। হাসনাত গলায় ঢোক গিলে আমতা আমতা করে বলে, না মানে যদি তুমি না চাও তাহলে থাক, তুমি নিজেই খাও। সরি, আর বলবো না, ভুল হয়ে গেছে। মুনতাহা মুচকি এসে হাঁ করল। হাসনাত খুশি হয়ে প্লেটে ভাত মাখলো, যত্ন করে মুনতাহাকে খাইয়ে দিল। মুনতাহা অবাক চোখে হাসনাতকে দেখতে লাগলো। হঠাৎ হাসনাতকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে নিজেও সরে গেল। একটা বড় পাথর এসে সোজা ওদের বরাবর এসে আয়নায় লাগলো। আয়না সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। মুনতাহা মেঝে থেকে উঠে জানালার কাছে গিয়ে উকি মারল। তারপর ফিরে এসে পাথরটা হাঁটতে নিয়ে চুপচুপে জানালার বাইরে জোরে ছুঁড়ে ফেলল।
একটা আর্তনাদের শব্দ ভেসে এলো। হাসনাত ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। মুনতাহা হাসনাতের দিকে একবার আর চোখে তাকালো। হাসনাত কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। ফের যদি মুনতাহা রেগে গিয়ে আরেকটা চর মেরে দেয়। মুখের এই পাশটা এখনও টনটন করছে। হাত নাকি লোহা কে জানে। বিয়ের পর সব পুরুষেরা পায় বউয়ের আদর ভালোবাসা। ওরা কপালে অবহেলা আর চর ছাড়া কিছুই পড়ল না। বিকালে শুয়ে শুয়ে হাসনাত ভাবতে লাগলো, এই আমার মুনতাহা তো আগে কখনোই এমন ছিল না। এখন কেন এত ইগনোর, অবহেলা? মুখ ফুটেও কিছু বলে না। জিজ্ঞেস করার কথা তো মানেই আনতে পারি না। ততক্ষণ মুনতাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। হাসনাত উঠে বসে অপলক কিছুক্ষণ তাকিয়ে রইল। এটা তো সেই হলুদ শাড়িটা যেটা আমি ওকে প্রথমবার পরতে দিয়েছিলাম। আজও তাকে সেদিনের মতো মিষ্টি দেখাচ্ছে। হাসনাত গলা কেসে বলল, আচ্ছা মুনতাহা, তুমি না আগে আমাকে মিস্টার পারফেক্ট ডাকতে? মুনতাহা হাসনাতের দিকে তাকিয়ে বলল, মোটেও না, মিস্টার শেষরা ডাকতাম। শেষরাই তো ছিল অনেকটা। কতবার আমার রুমের সামনে ঘোরাঘুরি করছিলে এই শাড়িটা পরার কথা বলে। এজন্যই তোমাকে এই নামটা দিয়েছিলাম আমি, বলে হাসতে লাগলো মুনতাহা। একটু হাসার পর আগের মতো গম্ভীর হয়ে রুম থেকে বেরিয়ে যায়। হাসনাত একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকায়। শুধু শুধু ভাবছিল এটা ওর মুনতাহা না। কিন্তু এখন আর সন্দেহ নেই। কিন্তু এভাবে গম্ভীর হয়ে গেল কেন? ও কি সত্যি আমাকে ভালোবাসে না, স্বামী হিসাবে মানে না? মুনতাহা আবার রুমে এসে বলল, এই যে মিস্টার শেষরা, আমাকে কি দয়া করে বাজার থেকে কিছু জিনিসপত্র এনে দিতে পারবেন? সন্ধ্যার জন্য নাস্তা বানাবো। হাসনাত খুশিতে মনে মনে নাচতে লাগলো। তাও চুপ করে মাথা নেড়ে সায় দিল। রাতে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বজ্রপাতও হচ্ছে। এদিকে লোডশেডিংও হলো। রুমটা কিছুক্ষণ পরপর সাদা আলোয় আলোকিত হয়ে উঠছে। মুনতাহা এই সময়টায় জানালার পাশে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা এসে পড়ছে ওর গায়ে, কিন্তু ও ঠায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কয়েকবার ডাকার পরও জবাব দিল না। বেড থেকে নেমে মুনতাহার পাশে এসে দাঁড়ালাম। বজ্রপাতের আলোয় দেখলাম ওর গাল বেয়ে মুক্তোর ধারা বেয়ে নামছে। আমি ওর মুখের নিচে হাত রাখলাম। এক ফোঁটা অস্ত্র আমার হাতের তালুতে পড়ল। ও সেটা বুঝতে পেরে আমার দিকে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন মুনতাহা? ও আমাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। আমি ওকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, কি হয়েছে মুনতাহা, বলো আমায়। হাসনাত, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শুনে আমি হতবাক হয়ে গেলাম। যে মুনতাহা এতদিন আমাকে কেবল অবহেলা করে এসেছে, সে আজ আমাকে এসব বলছে। আমার হাতের বাঁধন আলগা হয়ে গেল। ও আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে ছেড়ো না, আমি না হলে হারিয়ে যাব। আমাকে তোমার কাছেই ধরে রেখো, খুব ভালোবাসি তোমায়। আমি ওর কপালে একটা চুম্বন দিয়ে জড়িয়ে ধরে বললাম, কখনোই তোমাকে ছাড়বো না মুনতাহা। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের আলাদা করে দেবে। আমিও তোমাকে খুব ভালোবাসি, বলে ওর চোখের পানিটা মুছে দিলাম। ও আমার পায়ের পর পা রেখে আমার কপালে একটা স্পর্শ দিল। তারপর আমার ঠোঁটে ডুবিয়ে দিল তার ঠোঁট। আমরা নিজেদেরকে একদম গভীরভাবে জড়িয়ে নিলাম। আমাদের রাতটা হয়ে উঠল অন্য স্বামী স্ত্রীদের মতো স্বাভাবিক মধুর রাত। নিজের করে নিলাম মুনতাহাকে। নিজেকে বড্ড সুখী মনে হচ্ছে। এতদিনে আমরা ভালোবেসে অনেক কাছে এসেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মুনতাহা আমার বুকে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছে। বেশ মায়াবী দেখাচ্ছে আমার জিন বউটাকে। একগোছা চুল ওর চোখের সামনে এসে পড়েছে। সরাতে গিয়ে ওর ঘুম ভেঙে গেল। দরপরিয়ে উঠে বসল। নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, আমার সব কিছু অগোছালো কেন হাসনাত? রাতে তোমার অগোছালো স্বামী তোমাকে অগোছালো করে দিয়েছে, তার মানে রাতে আমরা এর মধ্যে সব ভুলে গেলে? মুনতাহা এক মুহূর্ত অপেক্ষা না করে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল। অনেকক্ষণ পর বের হলো গম্ভীর মুখে। আমি নেমে ওকে জড়িয়ে ধরতেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওর এমন আচরণে আমি প্রচণ্ড অবাক হলাম। তাকিয়ে দেখলাম ওর ফর্সা মুখ খুব লাল হয়ে গেছে, চোখটাও ফোলা আর লালচে দেখাচ্ছে। আমি ওর হাত ধরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে নেবেন। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে। দর্শক বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। জিন কন্যা সিজন 2 পর্ব 6, লেখনীতে আস্থা রহমান, সান্ত্বনা। মুনতাহা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর গায়ের শাড়িটা সরিয়ে দিয়ে বলল, নাও এবার শুরু করো। আমি অবাক হয়ে ওর শাড়ির আঁচল আবার তার কাঁধে তুলে দিয়ে বললাম, এসব কি বলছো মুনতাহা? কি হয়েছে তোমার? এত যখন স্বামীর অধিকার ফলানোর ছিল প্রথমেই বলতে। এভাবে আমার আবেগের সুযোগ নিয়ে, ছি মুনতাহা, তুমি নিজেই আমার কাছে এসেছিলে।
আমি অধিকার ফলাতে চাইনি কখনো। ভালোবাসা থেকেই কাছে এসেছি। শারীরিক ভালোবাসাটাই প্রয়োজন ছিল তোমার? ও আমার শার্টের কলার টেনে আবার কাছে টেনে এনে বলল, ভালো করে প্রয়োজনটা মিটিয়ে নাও, মন ভরে স্বামিত্ব জাহির করো। কি হলো, মাথা নিচু করে আছো কেন? আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমার ভুলই হলো তোমাকে বিয়ে করা। তোমার শারীরিক প্রয়োজনটাকে ভালোবাসা ভেবে তোমাকে বিশ্বাস করে তোমার কাছে ফিরে আসাটা। হাসনাত চোখের পানি মুছে বলল, আমি সত্যি তোমার মনটাকে ভালোবাসি। কাল রাতে যা হয়েছে তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। এমনটা আর কখনো হবে না। যা ক্ষতি করার তা তো করেই ফেলেছ, এখন ক্ষমা চেয়েও কি হবে? আমি তোমার ক্ষতিপূরণ করতে পারবো না। সব শেষ আমার। এই যা আমার সহায় ছিল তাও আজ হারিয়ে ফেলেছি। এখন আমি কি করি? বলেই মেঝেতে লুটিয়ে পড়ল। হাসনাত ধরতে এলে হাত উঁচিয়ে বারণ করে মুনতাহা, একদম আমার কাছে আসবে না। আমি আর এক মুহূর্তও তোমার সাথে থাকতে চাই না। প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও, একা ছেড়ে দাও আমায়। হাসনাত চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। মুনতাহা আরও জোরে কাঁদতে আরম্ভ করলো। এতদিনের গোছানো সব পরিশ্রম জ্বলে গেল। এখন কি করে সে সামনে এগোবে? আস্তে আস্তে উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল। শরীরে এখনও কাল রাতের চিহ্ন রয়ে গেছে। হঠাৎ আয়নায় হুজুরের প্রতিবিম্ব ভেসে উঠল। মুনতাহা মাথা নিচু করে বলল, আমি পারলাম না শেষ রক্ষা করতে। আমার সব আশা শেষ হয়ে গেল হুজুর। ভেঙে পড়িস না মা। মানুষের সাথে মিলনের ফলে তুই তোর জিন শক্তি হারিয়েছিস তা ঠিক, কিন্তু মনোবলটা হারাস না। জিন শক্তি তোর কাজগুলো সহজ করে দিত, কিন্তু এখন তোর জন্য প্রতিটা মুহূর্তই বিপদসংকুল। যে কোনো সময় তোর উপর আক্রমণ ঘটতে পারে যদি একবার শক্তি হারানোর ব্যাপারটা ওদের কানে পৌঁছায়। মুনতাহা চোখ মুছে বলল, এখন কি কোনো উপায় নেই আমার কাছে? উপায় ভেবেচিন্তে বের করা যাবে। তোকে একটা বিশেষ সংবাদ দেওয়ার ছিল, সেই কারণেই আসা। বলো। হাসনাত বাসার বাইরে বারান্দায় চুপচাপ বসে আছে। চোখ দুটো কাঁদতে কাঁদতে ফুলে গেছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে মরে যেতে। কেন এমনটা হচ্ছে ওর সাথে? আল্লাহ, আমার ভালোবাসায় কি কোনো খুঁত ছিল, কোনো পাপ ছিল? ভাবতে ভাবতে আনমনা হয়ে গেল হাসনাত। পাশে রাখা ফোনটা বেজে উঠল। এখন তার ফোন ধরতে ইচ্ছে করছে না। কয়েকবার একটানা টোন বাজার পর কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে রিতা সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছিস তুই? খালামণিকে একদম ভুলে গেলি? না খালামণি, ভুলিনি। কেমন আছো তুমি? ভালো আছি। তোর কণ্ঠটা এমন লাগছে কেন হাসনাত? কি হয়েছে তোর বাবা? না খালামণি, কিছু হয়নি, মাত্র ঘুম ভাঙলো তো, তাই হয়তো। শোন, আজ বিকালে আমার নূরজাহানকে নিয়ে আমার কাছে চলে আয় তো। কতদিন ওকে দেখি না। এখানে এসে বেরিয়ে যা। সায়েম তো নূরজাহানের ফেরার খবর শুনে খুব খুশি। বারবার বলছে আমি আমার মেয়েটাকে দেখব। নওশিন হোস্টেল থেকে ফিরবে, তাই আমরা যেতে পারছি না। তুই কিন্তু বিকালে ঠিক চলে আসিস। নূরজাহান কোথায়? ও কিচেনে আছে, কথা বলবে? না থাক, তবে ব্যস্ত আছে যখন। বিকেলে এলে তো কথা হবেই। আচ্ছা খালামণি, রাখি রে। কোনো বাহানা না দেখিয়ে চলে আসিস কিন্তু। আচ্ছা। বলে ফোনটা কেটে দিল। খালামণি যদি বুঝতে পারে তার নূরজাহান পুরো পাল্টে গেছে, সত্যিই খুব কষ্ট পাবে। ও কি রাজি হবে যেতে? মোর তো খুব খারাপ ওর। ভাবতে ভাবতে রুমে চলে গেল। এ কি, মুনতাহা কোথায়? রুমে তো নেই। কয়েকবার ডাকতেই মুনতাহা তার পিছনে এসে বলল, ডাকছো কেন? খালামণি ফোন দিয়ে বিকালে তাদের বাসায় বেড়াতে যেতে বলল। তুমি কি যাবে? অনেকবার করে বলল তো, তাই বলছিলাম। মুনতাহা চোখ না তুলে বিছানা গোছাতে গোছাতে বলল, কখন বের হবে? 5টার দিকে, রেডি হয়ে থেকো। তুমি কি এখনও আমার উপর রাগ করে আছো? রাগ কমানোর মতো কোনো কারণ দেখছি না। বলেই মুনতাহা কিচেনের দিকে চলে গেল। হাসনাত ধপাস করে বিছানায় বসে পড়ল। কি করে মুনতাহাকে রাগ ভাঙাবে? রেডি হয়ে ওরা বের হলো 5টার দিকে। আকাশে আজও মেঘ করেছে। কখন বৃষ্টি হয় বলা যায় না। হাসনাত এক মনে গাড়ি ড্রাইভ করছে আর বারবার আর চোখে মুনতাহার দিকে তাকাচ্ছে। মুনতাহা গাড়ির জানালায় মাথা রেখে বাহিরে তাকিয়ে আছে। হাসনাত বুঝলো এখনও মুনতাহার মন ভালো হয়নি। পৌঁছাতে এখনও আধ ঘন্টা লাগবে মোটামুটি। চা বাগানের আঁকাবাঁকা পথ দিয়ে গাড়িটা যাচ্ছে। এমন সময় হাসনাত গাড়ি থামিয়ে দিল। মুনতাহা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই নির্জন চা বাগানে গাড়ি থামালে কেন? সন্ধ্যা হয়ে আসছে। এখানে সময় নষ্ট করে দেরিতে যাবে নাকি? তুমি একবার গাড়ি থেকে নামবে? কেন? হাসনাত নেমে এসে গাড়ির দরজা খুলে মুনতাহার দিকে হাত বাড়িয়ে দিল। মুনতাহা হাত ধরে বেরিয়ে এলো গাড়ি থেকে। একই হাসনাত, আমার চোখে পট্টি বাঁধছ কেন? এসো আমার সাথে। হাসনাতের হাত ধরে মুনতাহা হেঁটে হেঁটে একটা জায়গায় দাঁড়ালো। হাসনাত চোখের বাঁধন খুলে দিয়ে বলল, আস্তে আস্তে তাকাও। মুনতাহা চোখ খুলে দেখে সে একটা উঁচু টিলায় দাঁড়িয়ে আছে।
এখান থেকে সুন্দরভাবে পুরো প্রকৃতি দেখা যাচ্ছে, মনে হচ্ছে ও আকাশের খুব কাছে দাঁড়িয়ে আছে। হাসনাত মুনতাহাকে সামনের পাহাড়ের দিকে ইশারা দিয়ে বলল, তাকাও। মুনতাহা সেদিকে তাকিয়ে দেখে তারাবাজির আলো দিয়ে লেখা ভাসছে, রাগ করো না জিন বউ, তোমাকে খুব ভালোবাসি। হাসনাতের দিকে তাকাতেই হাসনাত একটা জ্বলন্ত মোমবাতি মুনতাহাকে দিল, একটা ফানুস হাত ধরে বলল, জ্বালিয়ে দাও জিন বউ। আজ আমাদের ভালোবাসার সাক্ষী হিসাবে ও উড়ে বেড়াক দূরের আকাশে। মুনতাহার চোখে পানি টলমল করছে, ও ফানুসে আগুন জ্বালিয়ে দিল। হাসনাত ফানুসটা ছেড়ে দিতেই সেটা বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে উপরে উঠে গেল। ফানুসের গায়ে বড় করে লেখা, ভালোবাসি তো। মুনতাহা হাসনাতকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। হাসনাত প্রথমে সংকোচবোধ করলেও পরে মুনতাহাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। এমন সময় কেউ হাসনাতকে যেন পিছন থেকে টেনে পাহাড়ের শেষ কিনারায় নিয়ে গেল। মুনতাহা মুখে হাত দিয়ে চিৎকার করে উঠল। হাসনাতের পায়ের নিচের মাটি ফেটে যাচ্ছে, পড়ে যাচ্ছেও, টাল সামলাতে পারছে না কিছুতেই। মুনতাহা তার দিকে ছুটে আসছে, কিন্তু ততক্ষণেও পাহাড় থেকে পড়ে গেল। পাহাড়ের গায়ে একটা জোর প্রতিশব্দ বাড়ি খেয়ে বারবার ভেসে আসতে লাগলো। মুনতাহার জোরে চেঁচিয়ে বলা হাসনাত ডাকটা। দর্শক বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর আপনি যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে, জিন কন্যা সিজন 2 পর্ব 7, লেখনীতে আস্তার রহমান সান্তনা। মুনতাহা মাটিতে লুটিয়ে কাঁদতে লাগল। এমনটা হতে পারে সে কল্পনাও করতে পারেন। তার অসহায়ত্বের সুযোগ এভাবে নিচ্ছেও। কান্না থামিয়ে চোখ মুখ কঠিন করে বলল, একবার যদি আমি তোকে পাই এমনভাবে শাস্তি দিব যে কেউ শুনলেই কেঁপে উঠবে। তুই আমার সব শেষ করে দিচ্ছিস। আমার আল্লাহর কসম, তোকে আমি কিছুতেই ছাড়ব না। আমার হাতেই তুই শেষ হবি। এমন সময় একটা নেকড়ে তার সামনে এসে দাঁড়ালো। তার রূপ বদলে একটা শয়তানের বেশ নিল। মুনতাহা রাগে ফেটে উঠে বলল, এসব তোরই কাজ তাই না? তুই আমার হাসনাতকে ফেলে দিয়েছিস। তোর সর্বনাশ তো সবে শুরু জিনকন্যা। আমাদের ওস্তাদকে শেষ করার কথা ভাবিস? দেখ তোকে কি করে তিলে তিলে শেষ করে সে। বলেই শয়তানটা অট্টহাসিতে ফেটে পড়ল। মুনতাহাকে যে করে হোক এই শয়তানটাকে মেরে ফেলতে হবে, না হলে সে বুঝে যাবে আমার নিকট এখন কোনো শক্তিই নেই। এদিক ওদিক তাকিয়ে পাশে পড়ে থাকা জ্বলন্ত মোমবাতিটা চোখে পড়ল। ওইটাই নিয়ে আল্লাহু আকবার বলে শয়তানটার দিকে ছুঁড়ে মারলাম। আল্লাহ আমার সহায় হয়েছে, মুহূর্তেই শয়তানটা ভস্ম হয়ে গেল। সামান্য আগুনে এমন হওয়ার কথা ছিল না, কারণ ওরা সবচেয়ে দুর্বল জিনদের তুলনায় অধিক শক্তিশালী। সন্ধ্যা নেমে এসেছে পাহাড়ের বুকে। চারিদিকে ঝিঝি পোকার একটানা ডাক, তাতে মুনতাহার আর্তনাদগুলো ক্রমশ ছোট হয়ে পড়েছে। চোখ মেলে তাকাতেই নিজেকে একটা সুন্দর রূপে আবিষ্কার করলাম। রুমটা চেনা চেনা লাগছে। উফ, মাথাটা কেমন চিনচিন করে উঠল। পুরো শরীরে অনেক ব্যথা অনুভব হচ্ছে। কষ্ট করে উঠে বসতেই দরজা খুলে একটা মেয়ে ঢুকলো। পাশে বসে বলল, কেমন আছেন এখন? জি, কিছুটা ভালো। কিন্তু আপনি কে? আমি এইখানেই বা কী করে? সেসব কথা পরে হবে। আপনি এখন ওষুধটা খেয়ে নিন। আচ্ছা, আপনার বাসা কোথায় বলুন, আমি আপনাকে পৌঁছে দেব। এমন সময় রীতা আহমেদ রুমে ঢুকলো। নওশিন, তুই যে বললি কাল রাতে কাকে যেন পেয়ে হাসপাতালে এনেছ, সে কোথায়? বলেই সে মুখ তুলল। অবাক হয়ে বলল, হাসনাত তুই? নওশিনের দিকে তাকিয়ে রীতা বলল, তুই হাসনাতকে কোথায় পেলি? মাম্মা, তুমি ওকে চিনো? ও আমার বোনের ছেলে। কাল বিকালে ওর এইখানে আসার কথা ছিল। তুই ওকে কোথায় পেলি? কি হয়েছে ওর? আমার নূরজাহানি বা কোথায়? মাম্মা, রাতে যখন আমি বাসার দিকে আসছিলাম তখন পাহাড়ি রাস্তায় আমি ওনাকে একটা গাছের সাথে আটকে থাকতে দেখি। পরে কাছে গিয়ে দেখি উনি বেঁচে আছেন, তবে মাথায় খুব চোট পেয়েছেন। তাই আমি ফার্স্ট হাসপাতালে এনেছি। ডাক্তার বলেছে চোট সারতে সময় লাগবে। আর আমি ওনার সাথে কাউকে দেখিনি। কিন্তু রীতা হাসনাতের মাথায় হাত বুলিয়ে বলল, তোর কী হয়েছিল বাবা? দাঁড়া, আমি নূরজাহানকে একটা খবর দেই। বেচারিও তো কাল থেকে ফোনে পাচ্ছি না। তুই বিশ্রাম নে। নওশিনের খেয়াল রাখ, আমি পরে আসছি। বিকালে নওশিন হাসনাতকে হাসপাতাল থেকে রিলিজ করে নিজের বাসায় নিয়ে এলো। বাসায় রীতাকে কোথায় দেখল না। কোথায় গেল মাম্মা? হাসনাতকে রুমে নিয়ে বসাতেই রুমে একটা সুশ্রী মেয়ে ঢুকলো। হাসনাতকে জড়িয়ে কাঁদতে লাগলো। কি হয়েছে তোমার হাসনাত? আল্লাহ আমার ডাক শুনেছেন। তোমাকে আমার থেকে কেড়ে নিয়ে যায়নি। এখন তুমি কেমন আছো জানো? আমি তো বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলেছিলাম। মাম্মা আমাকে বাসায় গিয়ে যেই বলল তুমি বেঁচে আছো, আমি দেরি না করে তোমার কাছে ছুটে এসেছি। হাসনাত অবাক হয়ে বলল, কে আপনি? আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? প্লিজ ছাড়ুন, আমার অস্বস্তি লাগছে।
হাসনাত, তুমি আমাকে চিনতে পারছো না? আমি মুনতাহা, তোমার বিবাহিত স্ত্রী। হাসনাত মাথা চেপে ধরে নওশিনকে বলল, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, প্লিজ আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান। নওশিন এতক্ষণ অবাক হয়ে এসব দেখছিল। হাসনাতের কথা শুনে মুনতাহাকে বলল, আপনি চলুন, আমরা বাইরে যাই, উনি এখনও অসুস্থ, বিশ্রাম করুন। রীতা মুনতাহার কাঁধে হাত রাখতেই মুনতাহা চমকে উঠল। তাড়াতাড়ি চোখের পানি মুছে রীতার দিকে তাকালো। রীতা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘর অন্ধকার করে জানালার ধারে দাঁড়িয়ে আছিস কেন? মনটা খুব খারাপ মাম্মা। রীতা মুনতাহাকে বুকে টেনে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। অত উঁচু থেকে পড়ে মাথায় খুব জোরে চোট পেয়েছে, তাই সাময়িক স্মৃতিভ্রম হয়েছে। তুই যদি ভেঙে পড়িস তাহলে কি হবে ওর? তুই তো সাধারণ মেয়ে নস, তুই তো জিন কন্যা। মুনতাহা সরে পড়ে কেঁদে কেঁদে বলল, সেটাই আমার সবথেকে বড় অপরাধ মাম্মা। কেন সাধারণ মেয়ে হলাম না? তাহলে এত লড়াই আসতো না আমার জীবনে। বড্ড কষ্ট হয় মাম্মা, অন্য মেয়েদেরকে দেখলে কেমন স্বামীর সাথে সুখে সংসার করছে, ফুটফুটে বাচ্চা সামলাচ্ছে, আর আমার কপালে না জুটলো স্বামীর সুখ না নিজের। কাঁদিস না মাম্মা, তুই কি চাইলে মানুষের মতো টিকে থাকতে পারবি না? না মাম্মা, সেটা হয়তো আদৌ কখনো সম্ভব না। আমি জানি না আমার পরিণতি কি হবে। এই দুনিয়াটা আমার জন্য না, যেটা আমি বুঝে গেছি। আমি শুধু চাই আমার জন্য হাসনাত বা তোমাদের জীবনে কোনো বিপত্তি না নেমে আসুক। এখন আমার নিজের বলতে শুধু তোমরাই আছো। তোর আসল মামা বাবা ওরা কোথায়? তুই কেনই বা ওদেরকে ফেলে এই বিপদের দুনিয়ায় আসতে গেলি? নিজের শান্তি তো নিজেই নষ্ট করলি। একটা ভালো জিনকে বিয়ে করে কতই না সুখে সংসার করতি, সেটা আমার কপালে ছিল না মাম্মা। আর একটা সত্যি যে আমিও হাসনাতকে ভালোবেসে ফেলেছিলাম। আমার সত্যিই খুব চিন্তা হচ্ছে কি হবে তোর জীবনে। যা হওয়ার তা হবে, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার এখনও বেঁচে থাকাটা একটাই কারণ, সেটা হচ্ছে শত্রুকে শেষ করা। কে তোর শত্রু? সেই বদজিনের সর্দার নেই। মুনতাহা কিছু বলার আগে দরজার সামনে কারো ছায়া দেখে, কে ওখানে বলতেই ছায়াটা সরে যায়। রীতা বলল, কি হয়েছে নূরজাহান? মাম্মা, ওখানে কেউ ছিল, কেউ লুকিয়ে আমাদের কথা শুনছিল। কই, কাউকে তো দেখছি না। সরে গেছে আমার গলার আওয়াজ পেয়ে। ছাড়ো ওসব, তুমি বরং হাসনাতকে খাইয়ে দিয়ে এসো। আমাকে তো অ্যালাউ করছে না, তুমিই যাও। রীতা মুনতাহার কপালে চুমু খেয়ে রুম থেকে বের হয়ে যায়। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে, জিন কন্যা সিজন 2 পর্ব 8, লেখনীতে আস্থা রহমান, সান্ত্বনা। রীতার মনটা ভীষণ ভার হয়ে গেল। এত কষ্ট মেয়েটার, তাও কাউকে বুঝতে দেয় না। কেন এমন হয় মেয়েটার সাথে? মাথার মধ্যে হাজার কথা ঘুরপাক খাচ্ছে। হাসনাতের রুমে ঢুকতেই দেখে হাসনাত ঘুমিয়ে পড়েছে। নওশিন হাসনাতের গায়ে চাদর টেনে দিল। মাকে দেখে নওশিন আস্তে করে বলল, আমি ওনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তুমি চলো, উনি ঘুমাক, তোমার সাথে কিছু কথা আছে, এসো। নওশিন রীতাকে টেনে ছাদে নিয়ে চলে এলো। রীতা বলল, কি ব্যাপার, এত রাতে ছাদে নিয়ে এলি কেন? কিছু জানার ছিল তোমার থেকে। কি জানতে চাস? মেয়েটা আসলে কে? এমন কথা শুনে রীতা ঘাবড়ে গেল। কে মানে কি? ও হাসনাতের বিয়ে করা বউ। হাসনাত ওকে ভালোবেসে বিয়ে করেছে, আমি ওদের বিয়ে দিয়েছি। তখন তো তুই হোস্টেলে থাকতি, বাসায় বছরে একবার আসতি, তাই হাসনাতের কথা তুই জানিস না। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু মেয়েটা তোমার কে হয়? তোমাকে মাম্মা কেন ডাকে? কি সম্পর্ক ওর তোমাদের সাথে? তোর কি হিংসে হচ্ছে নওশিন? ছি মাম্মা, এসব কি বলছো? আমি শুধু জানতে চাচ্ছি মেয়েটা তোমাকে মাম্মা কেন ডাকে? হাসনাত ভাইয়ের ওয়াইফ হলে তো তুমি ওর খালা শাশুড়ি হও। রীতা কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। নওশিনকে যদি পুরো ঘটনাটা বলি তাহলে ও নিজেও জেনে যাবে ওকে আমি অ্যাডপ্ট নিয়েছি। তাতে ওর নিজের কাছেই ব্যাপারটা বড্ড আঘাতজনক হয়ে যাবে। আর নূরজাহান যে জিন কন্যা সেটা জানলেও ভয় পেয়ে যাবে, কাহিনী অন্যদিকে মোড় নিতে পারে। ওকে সবটা না বলাই ভালো। কি ভাবছো মাম্মা? দেখো, আমাকে মিথ্যে বলো না। নূরজাহানকে আমি অ্যাডপ্ট নিয়েছিলাম তোর জন্মের আগে। পরে ও মামা পাপার সন্ধান পেয়েছিল, তাদের কাছেই ফিরে গিয়েছিল। ও ফিরে এসেছে যে, ও জানতো না হাসনাত আমার বোনের ছেলে। ইনফ্যাক্ট আমি আর হাসনাতও জানতাম না ওর ব্যাপারটা, কারণ ও বড় হয়ে গেছে। আমার বোন মারা যাওয়ার পর হাসনাতের বাবা ওকে নিয়ে কোথায় চলে গিয়েছিল। কিছু মাস আগেই ঘটনাক্রমে আমি হাসনাতকে পাই। বুঝলাম, কিন্তু আর কোনো কথা না। দেখ, অনেক রাত হয়ে গেছে, চল খেয়ে শুয়ে পড়বি। আয় বলে রীতা কোনো রকম সেখান থেকে পালিয়ে এলো। নওশিন আরও কিছুক্ষণ চিন্তিত মুখে ছাদে পায়চারি করে নিচে নেমে গেল। মুনতাহার চোখে ঘুম নেই।
পুরো ঘরে পায়চারি করছে, কখনো জানালার পাশে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ এমন করার পর রুম থেকে বেরিয়ে হাসনাতের রুমের দিকে এলো মুনতাহা। আস্তে আস্তে দরজা খুলে দেখে হাসনাত গভীর ঘুমে আচ্ছন্ন। ধীর পায়ে এসে হাসনাতের মাথার কাছে বসল, মাথায় হাত বোলাতে লাগলো। পুরনো কথা ভেবেই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো অনবরত। এতদিন কত কাছে ছিল হাসনাতর, অনিচ্ছাকৃতভাবে তার সাথে কত খারাপ ব্যবহার করেছি। সেসব তো ওর ভালোর জন্যই করেছিলাম। এখন বুঝি এভাবে তার শোধ নিচ্ছ মিস্টার সেস্ট্রা? ভাবতে ভাবতে গাল বেয়ে মুনতাহার চোখের পানি হাসনাতের মুখে পড়ল। হাসনাতের শরীর নাড়া দিয়ে উঠল। চোখ খুলে দেখে মুনতাহা তার মুখের খুব কাছে বসে কাঁদছে। ধরপড়িয়ে উঠে বসলো হাসনাত, তাতে হাতে একটু ব্যথাও পেল। উহ করে শব্দ করে উঠল হাসনাত। মুনতাহা চোখের পানি মুছে হাসনাতের হাত ধরে বলল, খুব লেগেছে? হাসনাত হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছিল, তাই এলাম। আপনার কি সামান্য কমন সেন্স বা লজ্জা নেই? এতবার বারণ করলাম আপনি আমার সামনে আসবেন না। আপনাকে দেখলে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণায় ছিঁড়ে যায়। আমার যদি ভালো চান দয়া করে আমার সামনে আসবেন না, আর এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যান। হাসনাত, আমি চাই না তোমার কষ্ট হোক। তোমার সব কষ্টের কারণ আমি, সেটা আমি জানি। কিন্তু আমার একটা কথা শোনো, আপনি কি ভদ্রভাবে রুম থেকে বের হবেন না নাকি? সবাইকে ডেকে আপনার কীর্তিকলাপ দেখাবো। দেখতে তো ভদ্রঘরের মেয়ে মনে হয়, কিন্তু চরিত্র তো বাজে কেন আপনার? মুনতাহা এসব শুনে স্তব্ধ হয়ে যায়। ঠোঁট কাঁপতে থাকে ওর, কিন্তু কিছু বলার মতো অবস্থা ওর নেই। ছুটে রুম থেকে বেরিয়ে নিজের রুমের খাটে শুয়ে হু হু করে কাঁদতে থাকে। নওশিন নূরজাহানকে এভাবে ছুটে বেরিয়ে যেতে নিষ্পলক তাকিয়ে থাকে তার দিকে। তার মানে হাসনাতের উচ্চস্বরের শব্দে তার ঘুম ভেঙে গেছে। নওশিন দরজা ঠেলে হাসনাতের রুমে ঢুকে। হাসনাত বিরক্তি মুখে বসে আছে। কি হয়েছে আপনার? এভাবে উহ করে শব্দ করলেন যে? মেয়েটিকে দেখে ভয় পেয়েছিলাম, তাড়াহুড়ো করে উঠতে বসে গিয়ে হাতে লেগেছে। জাস্ট ননসেন্স গার্ল। এভাবে বলছেন কেন? উনি তো আপনার স্ত্রী। উনি আমার স্ত্রী? ওনাকে তো আমি চিনি না, কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু ওনাকে দেখলে আমার মাথায় সূচ ফুটানো যন্ত্রণা হয়। আচ্ছা ওসব থাক, আপনি শুয়ে পড়ুন, আমি যাচ্ছি। শুভরাত্রি। হাসনাত নওশিনের হাত চেপে ধরল। নওশিন অবাক হয়ে তার দিকে তাকাতেই হাসনাত কোমল স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন? না হলে ঘুম আসবে না বোধ হয়। আসলে আর কেউ নেই তো এই সময়, তাই আপনাকে একটু কষ্ট দিচ্ছি। নওশিন না করতে গিয়েও বলল, আচ্ছা শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নওশিন আলতোভাবে হাসনাতের মাথা ম্যাসেজ করে দিল। খানিকটা পরে হাসনাত গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে নূরজাহানকে রেডি হতে দেখে রীতা প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস মাম্মা? নূরজাহান নিকাবটা বেঁধে নিয়ে বলল, একটু কাজ আছে মাম্মা, আর হাসনাতের জন্য একটা ডাক্তার নিয়ে আসবো। এভাবে যে আমি আর থাকতে পারছি না। তুই কেন যাচ্ছিস? আমি তোর পাপাকে বলে দেই, ওই নিয়ে আসবে। না মাম্মা, আমার সত্যিই কাজ আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তুমি হাসনাতের দিকে খেয়াল রেখো। তাড়াতাড়ি ফিরিস। কিন্তু ব্রেকফাস্ট করবি না? না মামা, পরে করে নেব, টেনশন করো না। যাওয়ার সময় নওশিনের সামনে পড়ল মুনতাহা। নওশিন এক পলক তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ আপু? একটু কাজ ছিল। এভাবে অসুস্থ স্বামীকে একা ফেলে যাওয়াটা কি ঠিক হচ্ছে আপি? তা ঠিক হচ্ছে না, কিন্তু কাজটা আমার খুব জরুরি। আসি আপি। নওশিনের পাশ কাটিয়ে মুনতাহা বেরিয়ে গেল। নওশিন এক দৃষ্টিতে থেকে ওর চলে যাওয়া দেখল। মেয়েটা কেমন জানি অনেকটা আলাদা। এত কেয়ারলেস মেয়ে আমি কখনো দেখিনি। কাল সারাদিন স্বামী স্বামী করে শোক করছিল, আজ কোনো প্রকার ফর্মালিটি ছাড়া স্বামীকে রেখে চলে গেল। এসব উটকু মেয়েদের জন্যই মেয়ে জাতির এত বদনাম। জাস্ট বোর্ড। এসব ভাবতে ভাবতে নওশিন হাসনাতের রুমে গেল। হাসনাত আনমনে বসে কি যেন ভাবছিল। এখন কেমন বোধ করছেন? হাসনাত চমকে উঠে বলল, জি ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আপনার কিছু মনে পড়ল? না, কিছুই ভালো করে মনে পড়ছে না। ভাবতে গেলেই মাথায় পেইন হচ্ছে। এত প্রেশার নেবেন না, আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। আপনার স্ত্রী কি আপনার সাথে দেখা করে গেছেন? না তো। কোথায় গেছেন তিনি? দেখলাম বেশ তাড়া নিয়ে বেরিয়ে গেল, ভাবলাম আপনার সাথে দেখা করে গেছেন। হাসনাত উপহাসের হাসি হেসে বলল, আমাকে কেন দেখে যাবেন? আর ওনাকে আমি স্ত্রী হিসাবে মানিও না, শুধু তার অভিনয়গুলো দেখে নিলাম। বোরিং একটা মেয়ে। সতে হলো আপনার স্ত্রী। ন্যাকা টাইপের মেয়ে আমার খুব অপছন্দ, আর উনি এই ক্যারেক্টারে পড়েন। কেমন টাইপের মেয়ে পছন্দ আপনার?
টু মাচ কেয়ারিং, ডিসিপ্লিনড অ্যান্ড অনেক ভালো, ঠিক আপনার মতো। নওশিন একটু অস্বস্তি বোধ করলো, মুচকি এসে বলল, আচ্ছা আমি আসছি। মুনতাহা জঙ্গলের খানিকটা ভেতরে চলে এলো হাঁটতে হাঁটতে। এই জঙ্গলের কোথাও না কোথাও বড় জিন হুজুর আছেন। যুব্বপরা হুজুর তো তাই বললেন। প্রায় অনেকক্ষণ ধরে হেঁটেই চলছে, কিন্তু কোনো পুরনো মসজিদ তো তার চোখে পড়ল না। গাছের নিচে বসে চোখ বুজে আরেকবার যুব্বপরা হুজুরের সেই কথা মনে করার চেষ্টা করল। মা, তোর লক্ষ্যে পৌঁছানোর একটা পথ অবশ্য আছে, সেটা বড়ই কঠিন। উত্তরের পাহাড়ি জঙ্গলে এক পুরনো মসজিদে বড় জিন হুজুর থাকেন, যে তোকে কিছু না কিছু একটা উপায় ঠিক বাতলে দিতে পারবেন। জিন জগৎ থেকে একটা কারণে বহিষ্কৃত হয় নিজের জিনজাতিদের উপর তার ভীষণ ক্ষোভ। উনি হয়তো তোকে এত সহজে সাহায্য করতে চাইবেন না, অনেক কঠিনভাবে তোকে পরীক্ষা করবে, কিন্তু উনিই তোর শেষ অবলম্বন। দর্শক বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে, জিন কন্যা সিজন 2 পর্ব 9, লেখনীতে আস্থার রহমান, সান্ত্বনা। না, এভাবে আর চুপ করে বসে থেকে লাভ হবে না, আমাকে পুরনো মসজিদটা খুঁজে বের করতেই হবে। কিন্তু আর কতটা যেতে হবে সেটাও জানি না। সকালে কিছু খেয়েও বের হইনি, খুব খিদে পাচ্ছে। ব্যাগে কিছু বিস্কিট আছে, চেক করে দেখি। হাতের ব্যাগ চেক করতেই 2 প্যাকেট বিস্কিট পেল মুনতাহা। সেটা খেয়ে উঠে দাঁড়ালো আবার হাঁটার উদ্দেশ্যে। যত হাঁটছে মনে হচ্ছে গাছপালা আর ঝোপঝাড় বেড়ে যাচ্ছে, অন্ধকার লাগছে চারিদিক। হঠাৎ শুকনো পাতায় কারো হাঁটার শব্দ কানে এলো মুনতাহার। মুনতাহা ভয়ে পিছিয়ে গেল। তখনই দেখলো একটা ভাগ ধীর পায়ে তার দিকেই এগিয়ে আসছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এখন কি সে বাঘের খাদ্য হয়ে যাবে? জঙ্গলটা এমনিতেই জনমানব শূন্য, চিৎকার করলেও কেউ আসবে না তাকে বাঁচাতে। কি করা যায় এখন? শয়তানের সাথে যুদ্ধ করার আগেই তার সমাধি হয়ে যাবে? আল্লাহ, আমাকে রক্ষা করো। মুনতাহা মনে মনে আল্লাহর নাম জপ করতে লাগলো। বাঘটা তার একদম কাছাকাছি চলে এসেছে। দৌড়াতে যাবে তখন এই পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গেল মুনতাহা। পাটা বোধহয় মচকেই গেল। ব্যথায় কোকিয়ে উঠল মুনতাহা। বাঘটা তার শরীরের কাছে এসে গন্ধ শুকতে লাগলো। মুনতাহার পুরো শরীর কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি তার শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে। বাঘটা ভয়ানক গর্জন করে মুনতাহার গালে সজোর একটা থাবা বসালো। শেষবারের মতো ব্যথায় ভীষণ চিৎকার করে মুনতাহা জ্ঞান হারালো। হাসনাত দরফরিয়ে ঘুম থেকে উঠে বসল। দুঃস্বপ্ন দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। এমন ভর সন্ধ্যাবেলা স্বপ্ন দেখল কেন? ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে নওশিন। ভীষণ সুন্দর বাতাস ছাদে, অনেক ফ্রেশ লাগছে তার। ফোনে হালকা মিউজিক বাজছে, তার তালে তালে বাতাসে তার খোলা চুলগুলো উড়ে উড়ে খেলা করছে। হঠাৎ তার পিছনে কারো উপস্থিতি টের পেল নওশিন। কেউ তার কাঁধে হাত রাখতেই প্রচণ্ড চিৎকার করে উঠল সে। হাসনাত তাড়াতাড়ি নওশিনের মুখটা চেপে ধরল। নওশিন ভালো করে তাকিয়ে দেখল এটার কেউ নয়, হাসনাত। নিজেকে হাসনাতের কাছ থেকে সরিয়ে নিয়ে বলল, এভাবে নিশ্চুপে কেউ ছাদে আসে? ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমি বুঝতে পারিনি আপনি ছাদে আছেন, আর আমাকে অন্ধকারে দেখে এভাবে চিৎকার করে উঠবেন। ভাগ্যিস মুখ চেপে ধরেছিলাম, না হলে আপনার চিৎকার শুনে সবাই ছাদে এসে আমাকে চোর ভেবে কেলানি দিত। নওশিন খিলখিল করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, সন্ধ্যাবেলা ছাদে এসেছেন কেন? আপনি তো অসুস্থ, রেস্ট নেওয়া উচিত আপনার। হাসনাত এক পলক তাকিয়ে বলল, না আসলে যে এত সুন্দর হাসিটা মিস করতাম। নওশিন শুনে অস্বস্তি বোধ করল, তাও না শোনার ভান করে বলল, কিছু বললেন? না, সারাদিন রুমে বসে থাকতে ভালো লাগে কার? কেউ নেই যে একটু গল্প করে সময় কাটাবো। আপনার স্ত্রী এখনও ফেরেনি? শুনে হাসনাতের মুখে বিরক্তিকর ছাপ ফুটে উঠল। এই মেয়েটার কথা শুনলেই তার ভীষণ গা জ্বালা করে। পুরোই একটা ন্যাকামার্কা মেয়ে। মুখ বেজার করে বলল, আমি জানি না, প্লিজ ওর কথা আমাকে বলবেন না। ভেবেছিলাম আপনার সাথে একটু গল্প করে মুড ভালো করব, কিন্তু আপনি মুডটা আরও বাজে করে দিলেন। আচ্ছা, আমি নিচে যাচ্ছি। রাগ করলেন বুঝি? তাই করার কি কথা না? দেখুন, আপনার সাময়িক স্মৃতির ভ্রম হয়েছে, তাই আপনি আপনার প্রিয় স্ত্রীকে চিনতে পারছেন না। কিছুদিন পর আপনার সব মনে পড়ে যাবে, তাকেও আপনি আবার আপন করে নেবেন। আপাতত ওইসব থাক। হাসনাত নওশিনের হাতের বাহু শক্ত করে চেপে ধরে একদম কাছে টেনে এনে বলল, আমি কাউকে মনে করতে চাই না, আমি জাস্ট একজনকেই চাই, আর সেটা আপনি। এখন আপনার যদি আপত্তি থাকে তবে আমার আর কিছু বলার নেই।
আপনাকে বিরক্ত করব না, তাও আমাকে এভাবে খোঁচাবেন না। আমার হাতে খুব লাগছে। হাসনাত নওশিনকে ছেড়ে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিচে নেমে এল। নওশিন হাতের বাহুতে হাত বোলাতে বোলাতে সেদিকে তাকিয়ে রইল। মুখ থেকে শব্দ বেরিয়ে এলো, কি অদ্ভুত। নওশিন রিতাকে দরজার সামনে চিন্তিত মুখে পায়চারি করতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মাম্মা, তুমি এত রাতে এভাবে দরজার সামনে হাঁটাহাঁটি করছো কেন? রিতা সোফায় বসে পড়ে বলল, নূরজাহান এখনও ফিরেনি, মেয়েটার জন্য বড্ড টেনশন হচ্ছে। কোন সকালে বেরিয়েছে, তাও খালি মুখে। এত রাত অবধি বাইরে থাকার মেয়েও নয়। নওশিন রিতার কাঁধে হাত রেখে বলল, ও কি তোমাদের কথা ভাবছে বলো? তোমার কথা নয় বাদই দিলাম, কিন্তু নিজের স্বামীর কথা তো ভাববে, তাই না? অসুস্থ স্বামীকে এভাবে ফেলে বাইরে ঘুরতে লজ্জাও করছে না? দেখ নওশিন, ওকে আমি খুব ভালো করে চিনি। কোনো দরকারি কাজ ছাড়া ও এই পরিস্থিতিতে বের হওয়ার মেয়ে না। তুই যা এখান থেকে। সবই বুঝি। এখন তোমার সবটা জুড়েই নূরজাহান, আমি আর কেউ না। নওশিন, বাজে কথা বলো না, ও তোমার বড় বোনের মতো। আমার বোন এমন নিচু টাইপের হতে পারে না। না জানি স্বামীকে ছেড়ে এখন কোন পুরুষের সাথে রাত কাটাতে ব্যস্ত। জাস্ট এ প্রস্টিটিউট। রিতা প্রচণ্ড রেগে নওশিনের গালে একটা চর মারল। তোর মুখ থেকে নূরজাহানের নামে আর একটা বাজে কথাও শুনতে চাই না। নওশিন গালে হাত দিল। প্রচণ্ড ব্যথা লেগেছে তার। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, একটা জিনের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে পারলা? তুই কি করে জানলি? এটা তো সত্যি, তাই না? ও আমাদের মতো কেউ না, অন্য জগৎ থেকে আসা একটা মেয়ে। ওর জন্য তুমি নিজের মেয়ের গায়ে হাত তুলতে পারলা? তাহলে সেদিন তুই আড়ি পেতে আমাদের কথা শুনছিলি? হ্যাঁ, সেদিন আমি দরজার আড়ালে দাঁড়িয়ে তোমাদের কথা শুনেছি। তুমি এই মেয়েকে কি করে নিজের মেয়ে ভাবতে পারো মাম্মা? ও আমারই মেয়ে। ওকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু ও কোনো অংশে আমার নিজের মেয়ের চেয়ে কম নয়। নওশিন রিতার হাত চেপে ধরে বলল, আর তোমার পেটের মেয়ে কোনো দামই নেই তোমার কাছে? রিতা নিজের হাত নওশিনের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই নিজেও আমার পালিতা মেয়ে। নূরজাহানের কষ্ট বলার জন্য তোকে আমি অ্যাডপ্ট নিয়েছিলাম। 3 বার মৃত সন্তান জন্ম দেওয়ার পর আমি মা হওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলাম। তাই নূরজাহানকে নিজের মেয়ে মনে করতাম। সে চলে গিয়ে তোকে সুযোগটা দিয়েছে, না হলে সারা জীবন অনাথের পরিচয় নিয়ে বেঁচে থাকতি তুই। তোর যোগ্যতাও নেই নূরজাহানের সাথে নিজেকে তুলনা করার। নওশিন স্তব্ধ হয়ে রিতার দিকে তাকিয়ে রইল। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মাম্মা, তুই যদি আর কখনো নূরজাহানের নামে বাজে কথা বলতে আসিস, আমি তোকে ত্যায্য করব। নেক্সট টাইম এসব বলার আগে দুবার ভেবে নিস। নওশিন কাঁদতে কাঁদতে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। রিতার রাগে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, নূরজাহান থেকে চিনতে তোর অনেক সময় লাগবে নওশিন। আমার নূরজাহানের মতো মেয়ে হয় না। তাকে নিয়ে এত নিচু কথা আমি অন্তত সহ্য করব না। নওশিন ইচ্ছা মতো কেঁদে নিল। সে এতদিন এদেরকে নিজের মা বাবা ভেবে আসছিল। আজ সামান্য কথা নিয়ে এরা ওকে এভাবে পর করে দিল। টেবিলের উপর রাখা সব জিনিসপত্র ফেলে দিয়ে বলতে লাগলো, চাই না আমার কারো ভালোবাসা। অনাথ মেয়েকে তোমরা অনেক করুণা করেছ, এটাও বেশি। কিছু একটা ভেবে চোখের পানি মুছে নওশিন নিজের রুম থেকে বেরিয়ে হাসনাতের রুমে ঢুকলো। হাসনাত জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছিল। সোজা ছুটে এসে নওশিন হাসনাতকে জড়িয়ে ধরে। হাসনাত চমকে উঠে বলল, কি হয়েছে নওশিন? নওশিন হাসনাতকে আরও জাপটে ধরে বলল, হাসনাত, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসবেন তো? বলুন না। হাসনাত নওশিনকে দুহাতে জড়িয়ে ধরে বলল, বুঝে নাও কতটা ভালোবাসি। মুনতাহা আস্তে আস্তে চোখ খুলে দেখলো সে একটা পুরনো ভাঙা ঘরে শুয়ে আছে। চারপাশে মশালের আলো জ্বলছে, কিন্তু কাউকে দেখতে পেল না। গালের পাশটা কিছুটা ব্যথা করছে। নিজেকে নিজে একটা চিমটি কেটে দেখল, সত্যি সে বেঁচে আছে। বাঘটা কেবল তাকে আঘাত করেছে, কিন্তু খায়নি। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলো মুনতাহা। কিন্তু ওকে এখানে কে আনলো? আর এই ঘন জঙ্গলে এই ঘরটাই বা এলো কি করে? উঠে দাঁড়াতেই কটকট করে দরজা খোলার শব্দ পেল মুনতাহা। কেউ আসছে নিশ্চয়ই, আসুক তবে। তার থেকে জানা যাবে আমি এখানে কি করে এলাম, আর জিন হুজুরের মসজিদটা কোথায়। দুজন লম্বা সাদা জুব্বা পরা হালকা দাড়িওয়ালা লোক ঘরে ঢুকলো। মুনতাহাকে দেখে একজন বলল, মেয়েটার জ্ঞান ফিরেছে তাহলে। সাথে সাথে সাথের জন ঘর থেকে বেরিয়ে গেল। সেই লোকটা আবার বলতে লাগলো, এই মূর্খ কন্যা, এই গভীর জঙ্গলে কেন এসেছ? আমি বড় জিন হুজুরকে খুঁজতে এসেছি। ওনাকে আমার বিশেষ প্রয়োজন। আপনি বলতে পারবেন ওনাকে কোথায় পাবো আমি? লোকটি যেন অবাক হলো, তারপর বলল, এসো আমার সাথে। মুনতাহা ভয়ে ভয়ে লোকটিকে অনুসরণ করে ঘরের বাইরে অন্ধকারে মিলিয়ে গেল। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন। আর আপনি যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে। দর্শক বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। জিন কন্যা সিজন 2 পর্ব 10, লেখনীতে আস্তা রহমান, সান্ত্বনা। নওশীন হাসনাতের কোলে বসে দুহাত দিয়ে হাসনাতের গলা জড়িয়ে আছে। তাদের ঠোঁটজোড়া মিলনের খুব নিকটে, দুজনে অধীর হয়ে আছে চুম্বনের জন্য। মুনতাহা আর সহ্য হলো না, সে রুমের ভিতরে ঢুকে নওশীনকে হ্যাঁচকা টানে উঠিয়ে নিয়ে এলো। নওশীন এমন একটা মোমেন্টের জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই সে থ হয়ে মুনতাহার দিকে তাকিয়ে থাকলো। হাসনাতের মুখে রাগ ফুটে উঠল। মুনতাহা নওশীনকে চর মারার জন্য যেই হাত তুলল, হাসনাত মুনতাহার হাত শক্ত করে চেপে ধরল। মুনতাহা নিজের হাতটা সারানোর চেষ্টা করে ব্যর্থ হলো। হাসনাতের দিকে মায়া মায়া মুখ করে বলল, আমার খুব লাগছে। হাসনাত জোরে হাতটা ঝাঁকিয়ে ছেড়ে দিল। নওশীন রেগে বলল, আপনার এত সাহস কি করে হয়? আপনি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন? মুনতাহা চোখ বড় বড় করে বলল, এভাবে আবার জিজ্ঞেস করতে লজ্জা করছে না তোমার? তুমি একটা মেয়ে হয়ে কি করে পারো অন্য একটা মেয়ের সংসার ভাঙতে? তুমি জানো হাসনাত আমার স্বামী, তাও তুমি তার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছ? জাস্ট সেই মনীয়। মুখ সামলে কথা বলুন মুনতাহা। আপনি স্বামী কাকে বলছেন বলুন তো? যে স্ত্রী তার স্বামীকে অসুস্থ অবস্থায় ঘরে ফেলে রেখে বাহিরে রাত কাটায়, তার এত বড় বড় কথা মানায় না। লজ্জা তো আমার আপনাকে দেখে হচ্ছে। ছি, আপনার মতো বাজে মেয়ে আমি আর একটাও দেখি না। লিমিট রেখে কথা বলো নওশীন। না জেনে আমার ব্যাপারে এমন একটা মন্তব্য করতে তোমার দ্বিধা হলো না? আর তুমি নিজেকে কি করে ভালো দাবি করছো? দেখলাম একটু আগে অন্যের বরের সাথে শারীরিকভাবে জড়াতে যাচ্ছিলে। বাইরে রাত কাটানো মেয়ের থেকে তুমি বাজে। নওশীন রেগে হাসনাতকে বলল, তুমি এখনো চুপ করে আছো? কিছুই বলার নেই তোমার? আর এই যে আপনি শুনুন, আমি আর হাসনাত দুজন দুজনকে ভালোবাসি। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। যেহেতু ও আপনাকে স্ত্রী হিসাবে মানেও না, এখানে আপনার কোনো দাবি খাটবে না। মুনতাহার কথায় যেন বাজ পড়ল। খানিকক্ষণ পাথর হয়ে রইল সে। তারপর হাসনাতের দিকে তাকিয়ে বলল, তোমারও কি একই কথা হাসনাত? তুমিও চাও এটা? হাসনাত জোর কণ্ঠে বলল, জি, আমিও এটাই চাই। আমি আমার অতীত বলে নওশীনের সাথে নতুন করে জীবন কাটাতে চাই। আপনার কাছে আমার শুধু একটাই চাওয়া, আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যান। আর কখনো আমার সামনে স্ত্রীর দাবি নিয়ে দাঁড়াবেন না। নওশীন মুচকি হেসে বলল, এবার দেখি আপনি কেমন স্ত্রী, নিজের স্বামীর চাওয়া পূরণ করতে পারেন কিনা। নিজের ভালোবাসার প্রমাণ দিন। মুনতাহা চোখ মুছে বলল, বিয়ের বন্ধন পবিত্র একটা বন্ধন। আল্লাহই আমাদেরকে এই বন্ধনে বেঁধে দিয়েছেন, সেখানে তুমি বা একটা ডিভোর্স পেপার কি করবে? তবে হাসনাত, তুমি যদি চাও আমি তোমাকে ডিভোর্স দিব। নিজের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াতে আসবো না, কিন্তু তুমি আমার স্বামী আছো, থাকবে। আল্লাহর কাছে এই দায় থেকেই যাবে। সামনের লড়াইয়ে আমি কোনো পিছুটান রাখবো না। তুমি নওশীনের কাছে ভালো থেকো। বলেই মুনতাহা রুম থেকে বেরিয়ে চলে এলো। এসেই নিজের রুমে খাটে শুয়ে পড়ল। জানি না এসব কথাগুলো আমি কি করে বললাম, তবে নিজের মধ্যে অনেকটা জোর অনুভব করছি। সত্যিই তো, যদি ওই লড়াইয়ে আমার কিছু হয়ে যায় তবে হাসনাতের জন্য আমার আক্ষেপ থেকে যাবে। ভালোবাসি ঠিকই, কিন্তু আমার জন্য ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। এখন থেকে আমাকে শক্ত থাকতে হবে। একদম কাঁদবো না, আমি ভেঙেও পড়বো না। আমি তো জিন কন্যা, আমাকে এভাবে ইমোশনাল হলে চলবে? নিজের মধ্যে এসব বিড়বিড় করছিল মুনতাহা। এমন সময় রিতা রুমে ঢুকলো খাবার হাতে। মুনতাহাকে এভাবে শুয়ে থাকতে দেখে বলল, নূরজাহান, তোর শরীর খারাপ হলো নাকি? না তো মাম্মা, খাবার নিয়ে এসেছো? বসো এখানে, আমাকে খাইয়ে দাও। রিতা হেসে মুনতাহাকে খাইয়ে দিতে লাগলো। মুনতাহা হেসে হেসে গল্প করতে লাগলো রিতার সাথে। দরজায় আড়াল থেকে নওশীন এসব দেখে মুখ ভেঙচিয়ে বলল, তুমি ভাঙবে তবু মচকাবে না। সময় হোক ঠিকই মচকাবে। তোমাকে আমি একদম উচ্ছেদ করে দেব। কেউ তোমার পাশে থাকবে না। সবে তো হাসনাতকে কেড়ে নিয়েছি, একে একে সবাইকে কেড়ে নেব তোমার থেকে। আমার কাছ থেকে আমার মামাকে কেড়ে নিয়েছো, তাই না? আমার জন্য তোমার জন্য মামা আমাকে এত হার্ড করে কথা বলল। তোমাকে তো আমি ছাড়বো না। আমার প্রতিটি অপমান আর কষ্টের ফল এখন তুমি হারে হারে টের পাবে জিনকন্যা নূরজাহান। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মুনতাহা দরজার দিকে তাকাতেই নওশীন ওখান থেকে সরে চলে এলো। রিতা লুচি ছিঁড়ে জোর লাগিয়ে মুনতাহাকে খাইয়ে দিতে দিতে বলল, কাল সারা রাত কোথায় ছিলি বলতো? মামার কাছে মিথ্যা বলিস না। মুনতাহা রিতাকে সবটা খুলে বলল। রিতা আতকে উঠে বলল, তুই আবার লড়াই নামবি? সামান্য শক্তি দিয়ে অত শক্তিশালী শয়তানের সাথে তুই কি করে পেরে উঠবি? তোর যদি কিছু হয়ে যায়? না না, এসব চিন্তা ঝেড়ে ফেল মাথা থেকে। মুনতাহা রিতার গালে হাত রেখে বলল, ঝেড়ে ফেলতে বললে কি ঝেড়ে ফেলা যায় মাম্মা? আমি জিন কন্যা, আমাকেই তো এসব করতে হবে বলো। আমার মা বাবাকে যারা এভাবে মেরেছে তাদের কি করে ছেড়ে দিই বলো? আমি আমার নিজেকে নিয়ে ভাবি না মাম্মা। একদিন তো মরতেই হবে। কপালে যদি লেখা থাকে লড়াইয়ে মরবো, তবে তাই হবে। এসব বলিস না মুনতাহা। তোর কিছু হলে হাসনাতের কি হবে? ওর জন্য তুমি আছো তো, তুমি ওকে দেখে রাখবে। আবার ভালো একটা মেয়ের সাথে ওর বিয়ে দিবে, দেখবে ও খুব সুখে থাকবে।
এসব কী ধরনের কথা নূরজাহান? তুই জানিস হাসনাত তোকে কতটা ভালোবাসে। ওর ভালোবাসা এখন আর আমার জন্য না মামা। অভিমান করিস না মামা, খুব তাড়াতাড়ি ওর সব মনে পড়ে যাবে, তোকে আবার খুব ভালোবাসবে। নে খেয়ে নে। সন্ধ্যায় মুনতাহা বের হওয়ার প্রস্তুতি নিল। তলোয়ারটা খুঁজতে হবে ওকে। যে কোনো সময় সন্তানটা তার সামনে চলে আসতে পারে, আগাম প্রস্তুতি নেওয়ার দরকার। কিন্তু কোথায় রেখেছিল তলোয়ারটাও ঠিক মনে করতে পারছে না। একটু চিন্তা করে নেওয়া যাক। ভাবতে ভাবতে মুনতাহা পায়চারি করছে রুমে, কিন্তু মনে পড়েছে না। জুব্বাপরা হুজুরের কথা স্মরণ করতে যাবে, তখনই হাসনাত ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। পিছু পিছু নওশিনও হাসনাতকে ডাকতে ডাকতে ছুটে এলো। মুনতাহা অবাক হয়ে গেল হাসনাতের আচরণ দেখে। হাসনাত ওর দিকে তাকিয়ে বলল, কোথায় ছিলে তুমি? তুমি জানো না তোমার হাসনাত তোমাকে এক মুহূর্ত না দেখলে টেনশনে পড়ে যায়? এই মেয়েটাই বা কে বলো তো? খানিকক্ষণ ধরে খুব বিরক্ত করে যাচ্ছে। মুনতাহা বুঝতে পারলো হাসনাতের স্মৃতি ফিরে এসেছে। খুশি হয়ে হাসনাতের কপালের দিকে তাকিয়ে রক্ত দেখল। তাড়াতাড়ি সেখানে নিজের কাপড় চেপে ধরল। তোমার কপালে রক্ত কেন হাসনাত? কি করে পড়ে গেলে? দরজার সাথে আঘাত পেয়েছি মুনতাহা। তোমার চেহারায় এমন অবস্থা কেন? রিতা রুমে ঢুকে বলল, স্বামী তার স্ত্রীকে ভুলে গেলে সেই স্ত্রীর চেহারা আর কেমন থাকবে বল? হাসনাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, আমি মুনতাহাকে ভুলে গেছি? মুনতাহা বাধা দিয়ে বলল, থাক না মামা, কি থাকবে? তুমি খালামণিকে বলতে দাও। সবটা শুনে হাসনাত কেঁদে মুনতাহাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও মুনতাহা, এসব আমি কি করে করতে পারলাম আমি নিজেও জানি না। ক্ষমা চাওয়ার মুখও আমার নেই, নিজেকে শাস্তি দিতে ইচ্ছে করছে। মুনতাহা হাসনাতের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, শান্ত হও হাসনাত, তুমি তো এসব ইচ্ছা করে করনি, ভুলে যাও সব প্লিজ। ভালোবাসি তোমায় খুব, আমিও তোমায় অনেক ভালোবাসি মুনতাহা। নওশিন এসব দেখে স্তব্ধ হয়ে গেল। সেখান থেকে ছুটে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দেয়ালে একটা ঘুষি দিয়ে নওশিন বলল, আমার সব প্ল্যান ভেস্তে দিল হাসনাতটা। এখন এই স্মৃতিশক্তিটা ফেরার কি প্রয়োজন ছিল? আমি আবারও হেরে গেলাম মুনতাহার কাছে, ড্যামেজ। তখন চোখের সামনে মুনতাহার হাসনাতের মিলনের দৃশ্যটা ভেসে উঠল। ওর পুরা গা জ্বালা করে উঠল, মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। ও ভাবতে লাগলো, ওদেরকে ভাবে দেখে আমার কেন কষ্ট হচ্ছে, কেন নিজের বুকটা খালি খালি লাগছে। এটা কি কেবল হেরে যাওয়ার যন্ত্রণা, নাকি হাসনাতের প্রতি তার ভালোবাসা? তবে কি সত্যি প্রতিশোধের খেলা খেলতে গিয়ে ও হাসনাতকে ভালোবেসে ফেলেছে? মুনতাহা আজ অনেক খুশি। অনেকদিন পর হাসনাতের সাথে ছাদে বসে গল্প করছে। হাসনাত তার কোলে শুয়ে চাঁদ দেখছে আর গল্প বলে মুনতাহাকে হাসাচ্ছে। মুনতাহা পরম যত্নে হাসনাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিজের মধ্যে কতটা শান্তি অনুভব করছে বলে বোঝানো দায়। আজ হাসনাত তাকে নিজের হাতে খাইয়ে দিল, শাড়ি পরিয়ে সাজিয়ে ছাদে নিয়ে এলো। অনেক জোনাকি পোকা ধরে এনে মুনতাহাকে সারপ্রাইজ করলো। আগের দিনগুলো ফিরে পেল সে, যদিও আগে তাদের মধ্যে দূরত্ব ছিল, আজ সেটা নেই। ইচ্ছে করছে হাসনাতকে নিয়ে এভাবেই সারা জীবন কাটিয়ে দিতে। তবুও লড়াইয়ের কথা সে ভুলতে পারল না। মুনতাহাকে এভাবে অন্যমনস্ক থাকতে দেখে হাসনাত উঠে বসে বলল, মুনতাহা, তোমার হাতের পাশে একটা তেলাপোকা। মুনতাহা ও বাবা গো চিৎকার দিয়ে হাসনাতকে জড়িয়ে ধরল। হাসনাত হাসতে হাসতে বলল, তুমি না জিন কন্যা, এইটুকু তেলাপোকার কথা শুনে ভয় পেলে? একদম ফাজলামি করবে না, আমার মাও এটা ভয় পেত। বাবা বলে সেই সূত্রে নাকি আমিও একটু ভয় পাই। থাক না, এটা নিয়ে কথা শোনানোর কিছু নেই। হাসনাত মুনতাহার কপালে চুমু দিয়ে বলল, আমার জিন বউটা। মুনতাহা চোখ বুজে হাসনাতের বুকে মাথা গুঁজে শান্তি অনুভব করতে লাগলো। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে, জিন কন্যা সিজন 2 পর্ব 11, লেখনীতে আস্থা রহমান, সান্ত্বনা। হাসনাত ঘুম থেকে উঠে রুমের কোথাও মুনতাহাকে দেখতে পেল না। পুরো বাসা খুঁজেও কোথাও মুনতাহাকে পেল না। না জানিয়ে সকাল সকাল কোথায় চলে গেল মুনতাহা? বসে বসে টেনশন করছে হাসনাত। এমন সময় দরজায় টোকা পড়ার শব্দ শুনে মাথা তুলে দেখে নওশিন এসেছে। অবাক হয়ে বলল, আপনি? নওশিন হাসনাতের সামনে নাস্তা রেখে বলল, আপনি তো নাস্তা করেননি, তাই আপনার জন্য নাস্তা নিয়ে এলাম, খেয়ে নিন। আমি খাবো না, আপনি এসব নিয়ে চলে যান প্লিজ। কেন খাবেন না? আপনি বুঝতে পারছেন না আমার স্ত্রী নিখোঁজ, এমত অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে? প্লিজ এসব নিয়ে চলে যান, না খেলে আপনার শরীর খারাপ করবে। তাছাড়া যে আপনাকে কোনো ইনফো করা ছাড়া নিজের ইচ্ছাতে বেরিয়ে গেছে, তার জন্য কেন আপনি কষ্ট করবেন? অনেক হয়েছে, থামুন। আপনার থেকে কিছু শুনতে আমি আগ্রহী নই। আর আপনি কে আমার ব্যাপারে এত ভাবার? কাজিন আছেন, কাজিনের মতো থাকুন। আপনার আর আমার সম্পর্কটা শুধু কাজিনের সীমাবদ্ধ নয় হাসনাত। স্মৃতি হারিয়ে ফেলা অবস্থায় আপনার সবটুকু জোরেই আমি ছিলাম। আপনি আমাকে কথাও দিয়েছিলেন আমাকে বিয়ে করে নতুন জীবন শুরু করবেন।
হোয়াট? কী সব আবল তাবল বকছেন আপনি? আপনি জাস্ট আমার কাজিন, এর বাইরে আমি আপনাকে কিছুই ভাবি না। আর ওসব কিছু যদি আমি বলে থাকি তা শুধুমাত্র নিজের অজান্তে দুর্ঘটনার শিকার হয়ে বলেছি, মনে রাখবেন না। নওশীন হাসনাতের টি শার্টের কলার চেপে ধরে বলল, কেন এমন করছো তুমি? আমি তোমায় খুব ভালোবাসি, বিশ্বাস করো। আমি মুনতাহার চেয়ে কম সুন্দরী নই, কমও ভালোবাসি না তোমায়। ও একটা জিন কন্যা, ওর সাথে তুমি কোনোদিনই সুখে সংসার করতে পারবা না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। চলো না নতুন একটা জীবন শুরু করি। হাসনাত নওশীনের হাত কলার থেকে ছাড়িয়ে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমার জীবনে মুনতাহাই ছিল আর সেই থাকবে। অন্য কাউকে কখনোই আমি ওই স্থান দিতে পারবো না। আপনি যদি আমাকে বেশি বিরক্ত করেন তবে আমি খালামণিকে জানিয়ে এই বাসা থেকে বিদায় নিব। সো কিপ অ্যাওয়ে। নওশীন আর কিছু না বলে নিশ্চুপে রুম থেকে বেরিয়ে যায় আর বিড়বিড় করতে থাকে, হাসনাত এখন কেবল মুনতাহার জন্য পাগল। এমন পাগল একদিন আমার জন্যও ছিল। আমি কি করে ভুলে যাব সেই দিনগুলো? খুব ভালোবেসে ফেলেছি ওকে, কি করব আমি? অনাথ মেয়ে আমি, আর কেউই নেই আমার। মামাও আগের মতো আমার সাথে কথা বলে না, পাপাও আর আদর করে ডেকে কথা বলে না। হাসনাতকে ভালোবাসলাম, সেও কখনোই আমার হবে না। বাবা মা তোমরা কোথায়? কেন আমাকে অনাথের পরিচয়ে দুনিয়ায় রেখে গেলে? আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যাও। ভাবতে ভাবতে নওশীন চোখের পানি টপ টপ করে ছেড়ে দিল। মুনতাহা একটা মনোরম কক্ষে প্রবেশ করল। এই কক্ষটা মা বাবার ছিল, কত স্মৃতি জড়িয়ে আছে এর আনাচে কানাচে। এই সুন্দর পালঙ্কে বসে কত গল্প জুড়ত বাবা মায়ের সাথে। মায়ের কোলে শুয়ে ঘুমিয়ে কাদা হয়ে যেত। সেই কক্ষটা আজ শূন্য। এই কক্ষ থেকে আর মুনতাহার ডাক আসে না। চোখ দুটো টলমল করে উঠল মুনতাহার। ধীর পায়ে গিয়ে এক কোনায় রাখা সিন্দুকটা খুলল মুনতাহা। এই তো তলোয়ারটা, এখনও চকচক করছে। শেষবার মোশায়েরা এটা যত্ন করে মুছে রেখে বলেছিল, আমার নাতনির হাতে একদিন তুলে দিব। আমার মুনতাহার মেয়ে লড়াই শিখবে, মায়ের মতো যুদ্ধ করে শত্রু নিধন করবে। তখন মোস্তফা হেসে উত্তর দিয়েছিল, আর আমার দাদুভাইকে আমি শিখাবো তলোয়ার চালানো। দেখবে সেও আমার মুনতাহা মায়ের মতো সাহসী আর মিষ্টি হবে, তার নানুর মতো ভিতনি না। মোশায়েরা রেগে উত্তর দিত, তুমি আবার আমাকে ভিতনি বললা? যাও, আজ থেকে তোমার প্রিয় চা খাওয়া বন্ধ। মুস্তফা মুনতাহাকে জিজ্ঞেস করতো, আমার মুনতাহা মা বানিয়ে দিবে তাই না? মুনতাহা বাবাকে জড়িয়ে ধরে বলতো, খুব পারবো বাবা। এভাবে ঝগড়া খুনসুটি চলতেই থাকতো। সব সুখ শেষ হয়ে গেল। মুনতাহা চোখ মুছে তরবারিটা ঝোলায় ঢুকিয়ে দিল। তাড়াতাড়ি জিন রাজ্য থেকে বাসায় ফিরতে হবে। হাসনাত এতক্ষণে নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছে, না দেখলে তো প্রচুর চিন্তা করবে। কক্ষ থেকে বের হতেই যুব্বপরা হুজুরের সাথে দেখা হলো। মুনতাহা সালাম দিয়ে বলল, দোয়া করবেন হুজুর, আমি যেন জয়ী হতে পারি। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে মা। একটা কথা ছিল হুজুর। হ্যাঁ মা বলো। বাবা আর দাদুর অনুপস্থিতিতে এই জিনরাজ্য আমার ওপর অর্পিত হয়েছে। এখন রাজত্বের দায়িত্ব আমার, কিন্তু আমি দায়িত্ব নিতে চাই না হুজুর। কি বলছো এসব? তুমি ছাড়া উত্তরসূরি কে আছে? তোমাকেই তো এই রাজ্যের দায়ভার নিতে হবে। তুমি বংশ পরম্পরা এ রাজ্যের মালকিন রাজকন্যা। এই দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পারছি কই? কিছুদিন পর আমার লড়াই, যে কোনো কিছু হয়ে যেতে পারে এই লড়াইয়ে। আমি মৃত্যুবরণও করতে পারি। তাই আমি চাই এই রাজ্য বড় জিন হুজুরকে দিয়ে দিতে। আপনি তো বলেছিলেন উনি আমার বড় বাবা, চাচ্চু। তাহলে তো উনি এর উত্তরসূরি। ওনাকে বাদ দিয়ে আমি এসব দায়িত্ব কি করে নেই? তাহলে তুমি কি চাচ্ছ? আপনি ওনাকে সসম্মানে জিনরাজ্যে ফিরিয়ে আনুন এবং জিনরাজ্য ওনার হাতে তুলে দিন। আগে কি হয়েছে না হয়েছে সব ভুলে যান। আমার মনে হয় উনি খুব যোগ্যতার সাথে রাজ্য শাসন করতে পারবেন। না করবেন না হুজুর, এটাই আপনার কাছে আমার শেষ অনুরোধ। জানি না এরপর আপনার সাথে আর কখনোই দেখা হবে কি না, কখনোই আপনার কাছে অনুরোধ করতে পারবো কি না। আমাকে হতাশ করবেন না। হুজুর ওর মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, তুই যা চাস তাই হবে। হাসনাত মুনতাহাকে সামনে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? জানো কত টেনশন হচ্ছিল আমার। কেঁদো না প্লিজ। আমি আমার জিনরাজ্যে গিয়েছিলাম। হাসনাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, জিনরাজ্যে কেন? তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছো মুনতাহা? আরে না, তলোয়ার আনতে গিয়েছিলাম। সামনে আমার বড় লড়াই হাসনাত, সেই শয়তানের সাথে যুদ্ধ যে আমার মা বাবাকে মেরে ফেলেছে। তোমার মা বাবা মারা গেছে? হ্যাঁ হাসনাত। আমার তোমাকে সবটা বলা উচিত। কেন আমি আবার ফিরে এসেছি, কেন তোমাকে বিয়ে করেছি, আর কেনই বা তোমাকে এত কষ্ট দিয়েছি, সবটা তোমার আজই জানা দরকার। হয়তো আল্লাহ আমাকে পরে বলার সুযোগ নাও দিতে পারে। সবটা শুনে হাসনাত মুনতাহাকে কাছে টেনে নিয়ে বলল,
এসব ভয়ানক লড়াইয়ে তুমি যেও না। সামান্য শক্তি দিয়ে তুমি আর তার সাথে টিকতে পারবে না। তুমি আমার মায়ের মতো কথা বলছো। আমার বাবা তোমার জায়গায় থাকলে বলতো, মুনতাহা মা, আমার যা কিছু হচ্ছে তাই নিয়ে নেমে পড়ো। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাকে নিরাশ করবেন না। আমার যে তোমাকে হারানোর ভয় আছে মুনতাহা, একবার তোমাকে হারিয়ে ফেলেছিলাম, আবার হারাতে পারবো না। কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখো একটু। উনি যা করবেন ভালোর জন্যই করবেন। নিশ্চয়ই এখনও কিছু খাওনি, চলো খেয়ে নেবে। নসীন খাবার নিয়ে এসেছিল। কী সব বাজে কথা বলছিল। আমাকে ভালোবাসে, ওকে আমি বিয়ে করব। আমি ওকে জানিয়ে দিয়েছি আমার জীবনে মুনতাহা ছাড়া আর কেউ আসবে না। মুনতাহা নীরব থেকে বলল, আসলে এই কয়েকদিন তুমি ওর সাথে গভীরভাবে মিশেছিলে, তাই ওর মনে গেঁথে গেছে। তুমি চিন্তা করো না, কিছুদিন পর ও বুঝতে পারবে ওর ভুলটা। সেটাই যেন হয়। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। আর আপনি যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে। দর্শক বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। জিন কন্যা সিজন 2 পর্ব 12, লেখনীতে আস্থা রহমান, সান্ত্বনা। মাঝরাতে ঘুম ভেঙে যায় মুনতাহার। উঠে দেখে পাশে হাসনাত নেই। কোথায় গেল হাসনাত? মুনতাহার মনে কু ডাকতে থাকে। ওয়াশরুম, ছাদ সব চেক করে হতাশ হলো মুনতাহা। এত রাতে কোথায় গেল হাসনাত? রুমের মেঝেতে হতাশ হয়ে বসে পড়ে মুনতাহা। দেয়ালের দিকে তাকাতেই দেখে রক্ত দিয়ে সেখানে কিছু লেখা আছে। জিনকন্যা মুনতাহা, তোমার ধ্বংসের সময় আগত। তোমার প্রাণপ্রিয় স্বামী আমার কাছে। শীঘ্রই কালো পাহাড়ে এসে আত্মসমর্পণ করো, নতুবা তোমার স্বামীর অবস্থা তোমার মা বাবার মতো হবে। শেষবারের মতো দেখার সুযোগটুকু পাবে না। মুনতাহার বুকটা ভয়ে কেঁপে উঠল। 1 মিনিটও দেরি করা যাবে না, এক্ষুনি প্রস্তুত হয়ে কালো পাহাড়ে যেতে হবে ভেবেই ড্রয়ারটা খোলে মুনতাহা। এ কি, তার তলোয়ারটা কোথায় গেল? এখানেই তো রেখেছিল সে। তাহলে কি কেউ সেটা সরিয়ে ফেলেছে? আল্লাহ, এখন আমি হাসনাতকে কি করে রক্ষা করব? কি করে শয়তানটাকে শেষ করব? কাঁদতে কাঁদতে চিৎকার করে মুনতাহা রিতাকে ডাকতে থাকে। দুহাত দিয়ে মুখ ঢেকে মুনতাহা বসে রইল। এমন সময় অনুভব করলো কেউ তার সামনে এসে দাঁড়ালো। মুখ তুলে দেখল নওশীন তার সামনে দাঁড়িয়ে আছে। মুনতাহা কিছু জিজ্ঞেস করার আগেই নওশীন বলে উঠল, কিছু খুঁজছ? দেখো তো, এটা খুঁজছ নাকি? নওশীন তার পিছনে লুকিয়ে রাখা হাতটি বের করে দেখালো মুনতাহাকে। নওশীনের হাতেই মুনতাহার তলোয়ার। মুনতাহা ধরতে গেলে নওশীন সেটা সরিয়ে নেয়। হেসে হেসে বলতে থাকে, এটা তো তুমি পাবে না ডিয়ার আপু। প্লিজ বোন আমার, ওইটা আমাকে দিয়ে দাও। খুব দরকারি এটা, তাই না? এটা তোমার যতটা দরকারি ততটা হাসনাতও আমার কাছে দরকারি। কিন্তু তুমি সেটা আমার কাছ থেকে কেড়ে নিলে, এবং আমার মামা পাপাকেও তুমি তোমার হাতের মুঠোয় রেখে দিয়েছ। কেউই আমাকে নিয়ে ভাবে না। মামাও আগের মতো আমার সাথে কথা বলে না। তার একটাই কারণ, সেটা হলে তুমি, জাস্ট ইউ। এখন তোমার যেমন কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, এমনটা আমারও হয়েছে। মুনতাহা হাত জোর করে বলল, ওটা আমায় দিয়ে দাও বোন। তার বিনিময়ে তুমি যা বলবে তা আমি মাথা পেতে মেনে নিব। দেখো, হাসনাতের খুব বিপদ। পুরো বাসায় কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। মুনতাহার কথা শুনে নওশীন চমকে উঠল। পুরো রুমটার একবার চোখ বুলিয়ে নিল। সত্যিই হাসনাত নেই। মুনতাহা নওশীনের পায়ে পড়ে বলল, বোন, আমার শত্রুরা হাসনাতকে নিয়ে গেছে। ওকে উদ্ধার করতে হলে তলোয়ারটা আমার দরকার, না হলে যে এই শয়তানকে শেষ করতে পারবো না। ওরা আমার হাসনাতকে টুকরো টুকরো করে ফেলবে। এসব শুনে মুনতাহা স্তব্ধ হয়ে গেল। কি করা উচিত সেটা যেন ও ভুলে গেছে। রিতা এসে নওশীনের হাত থেকে তলোয়ারটা ছিনিয়ে নিয়ে মুনতাহার হাতে দেয়। মুনতাহার চোখের পানি মুছে দিয়ে বলল, যা মা, হাসনাতকে উদ্ধার করে জয়ী হয়ে ফিরে আয়। আল্লাহ তোর সহায় হন। মুনতাহা রিতাকে সালাম দিয়ে বলল, দোয়া করো মামা। রিতা মুনতাহার কপালে চুমু দিয়ে বিদায় দিলেন। মুনতাহা মুহূর্তেই বের হয়ে যায়। রিতা নওশীনের গালে সজোরে দুটো চর মেরে বলল, তোর কি একটু লজ্জা করে না? কি করে করতে গেলে এই মেয়েটার সর্বনাশ? তুই কি আদৌ কোনো মেয়ে যে কিনা অন্যের সংসার ভাঙতে যাস? কতটা জানিস এই মেয়েটার ব্যাপারে? যে ওকে খারাপ ভাবতে দ্বিধাবোধ করিস না? ছি, ভাবতেই ঘৃণা হচ্ছে। তোকে আমি নিজের মেয়ে ভাবতাম। নওশীন চোখ তুলে বলল, তুমি কি জানো মুনতাহার সম্পর্কে যেটা আমি জানি না? ওর সবটা জানলে তুই কখনোই ওর সম্পর্কে বাজে কথা বলতে পারতি না। এসব ব্যবহারের জন্য নিজের প্রতি নিজের ঘৃণা হতো। আমায় সব বলো, আমি জানতে চাই মামা। মুনতাহা কালা পাহাড়ের সামনে এসে দাঁড়ালো। এই সেই পাহাড় যে পাহাড়ে একবার মুশাইরা তার স্বামী মোস্তফা থেকে আলাদা হয়ে গেছিল। মুনতাহা ডাইনিটাকে শেষ করে নতুন সুন্দর জীবন পেয়েছিল। জানি না আজ কি হতে চলেছে। আকাশটা ততক্ষণে ঘন কালো মেঘে ঢেকে গেছে। চারিদিকে বাতাস বইছে। যুদ্ধের ঘনঘটা বুঝি এখনই বেজে উঠল। গুহার সামনে শয়তানদের চেলাগুলো পাহারায় আছে।
এদের সাথে কি করে লড়াই করব আমি? ওহো, আমাকে তো জিন হুজুর শক্তি দিয়েছিল, দেখি শক্তি ব্যবহার করে। তাদের সামনে এসে দাঁড়াতেই ওরা মুনতাহার উপর আক্রমণ করতে ধেয়ে এলো। মুনতাহা শক্তি দিয়ে সবগুলোকে ভস্ম করে দিল। এত সহজে লড়াই করে জিতে যাবে মুনতাহা ভাবেনি। 7-5 ভাবতে ভাবতে মুনতাহা গুহার ভেতরে ঢুকলো। ঘন অন্ধকার এখানে, কোথাও কিছু দেখা যাচ্ছে না। হাসনাতের নাম ধরে কয়েকবার ডাকলো মুনতাহা। অন্ধকারের গভীর থেকে একটা ভয়ানক আওয়াজ আসলো। আমার আস্তানায় আপনাকে স্বাগতম জিনকন্যা। অন্ধকারে কি করছিস শয়তান? সাহস থাকলে সামনে এসে লড়াই কর, ইনশাল্লাহ আজ তোকে শেষ করব আমি। শয়তানটা ভয়ানক হাসি হেসে বলল, তুই করবি আমাকে শেষ? কিন্তু তুই হয়তো এটাই জানিস, আজই তোর শেষ দিন। চাইলে তোকে আমি তোর মা বাবার সাথেই টুকরো করে ফেলতে পারতাম, করিনি। কারণ ছোটোখাটো খেলা করতে আমার মজা লাগে না। চাইলে তোকে বাসায় শেষ করে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। আমি চেয়েছিলাম জিনকন্যার সাথে লড়াই করে তাকে মারতে। তাই তোকে এত কষ্ট করে এতটা দূরে টেনে আনলাম। কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না। বেঁচে থাকলে তো তোর কষ্ট হচ্ছে, তাই না? বৃথা আশা করিস না শয়তান। আজকের লড়াইয়ে তোকে শেষ করে তবেই আমি থামব। মরার আগে যত পারিস বৃথা স্বপ্ন দেখে নে। শয়তানটা আবার হেসে বলল, আচ্ছা চল একটা সন্ধি করি। আজকে লড়াইয়ে যদি তুই জিতিস, হাসনাত তোর কাছে ফিরে যাবে। তোর জিন জগতের উপর আমি আর হানা দেব না। কিন্তু তুই যদি হেরে যাস, তবে তোর চোখের সামনে তোর হাসনাতকে তোর হাত দিয়ে টুকরো করিয়ে নিব। আমি শুধু তোকে হারাবো না শয়তান, তোকে শেষ করে দেব। বলতেই মুনতাহা গুহা থেকে ছিটকে পড়ল বাইরে। শয়তানটা তার ভয়ানক বিশাল রূপ নিয়ে মুনতাহার সামনে এসে দাঁড়ালো। মুনতাহার দিকে অগ্নিশক্তি নিক্ষেপ করলো। ততক্ষণে মুনতাহা ওই স্থান থেকে সরে পড়ল। শয়তানটা আরও শক্তি দিয়ে মুনতাহাকে আঘাত করতে চেষ্টা করলো, কিন্তু মুনতাহার শক্তির কাছে তার সব শক্তি বিফলে যাচ্ছে। শয়তান এবার ভয়ানক রেগে গেল। মুনতাহাকে ধেয়ে আক্রমণ করতে আসলে মুনতাহা তলোয়ারটা দিয়ে শয়তানটা শরীরে কয়েকটা জায়গায় আঘাত করে। শয়তানটা মাটিতে বসে কোঁকড়া খেতে লাগলো। নওশীন কালাপাহাড়ের সামনে আসতেই একজন নুরানি বয়স্ক চেহারার লোক তার পথ আটকালো। বাজকাই কণ্ঠে বলল, কে তুমি? কোথায় যাচ্ছ? আমি এই পাহাড়ে যেতে যাচ্ছি। সরে যান সামনে থেকে। তুমি এই পাহাড়ে যেতে পারবে না, সেখানে আমার মুনতাহার লড়াই চলছে। তুমি ওর কোনো শত্রু হতে পারো, তাই তোমাকে আমি সেখানে যেতে দিব না। আপনি কে আমাকে আটকানোর? আমি যাবই। সরুন সামনে থেকে। জিন হুজুর তার শক্তি দিয়ে নওশীনকে বেঁধে ফেলল। তুমি কোথাও যাবে না। মুনতাহার যুদ্ধ শেষ হওয়া অবধি তুমি এখানে বাধা পড়ে থাকবে। আপনি কে? আর আপনার এত সাহস হয় কি করে আমাকে আটকানোর? আমি মুনতাহার জিন হুজুর ওরফে চাচ্চু। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে। দর্শক বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। জিন কন্যা সিজন 2 পর্ব 13 সমাপ্ত। লেখনীতে আস্তা রহমান, সান্ত্বনা। নওশীন কেঁদে কেঁদে হাত জোর করে জিন হুজুরকে বলল, আমি নওশীন অপর কোনো ক্ষতি চাই না। আমি তার কাছে ক্ষমা চাইতে এসেছি। তার সবটা শুনে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তাই ক্ষমা না চাওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না হুজুর। আমাকে ভেতরে যেতে দিন প্লিজ। জিন হুজুর খানিকটা নীরব থেকে নওশীনকে বাঁধনমুখ থেকে মুক্ত করে বলল, অবশ্যই যাবে, তবে এই মুহূর্তে নয়, যুদ্ধ শেষ হওয়ার পর। এখন শয়তানের সাথে মুনতাহা লড়াই আছে। তুমি গেলে হিতে বিপরীত হতে পারে। আমিও ঢুকতে পারছি না। মুনতাহাকে সাহায্য করা তো দূরে থাক। অতএব আমাদের কাছে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহই একমাত্র শেষ ভরসা। তার কাছে প্রার্থনা করে যাতে মুনতাহা জয়ী হয়। আমি অপেক্ষা করব হুজুর। আল্লাহ মুনতাহা আপুর সহায় হোক। তাকে তুমি জয়ী করো। শয়তান লাল চোখে মুনতাহার দিকে তাকালো। শক্তি প্রয়োগ করার চেষ্টা করছে, কিন্তু কোনোটাই কাজ করছে না। শয়তানটা এত বড় ভুল কি করে করল? বজ্জিনী সর্দারনি বলেছিল কখনোই প্রচণ্ড রাগ না করতে, এতে সাধনার সব শক্তি নষ্ট হয়ে যায়। কেননা সে ইবলিশ শয়তানের পূজারী, আর রাগ করলে শয়তানরা সবসময় ভুলভাল কিছুই করে। এজন্য প্রচণ্ড রাগ না করে সব কিছু শান্তভাবে সামাল দেবে। কিন্তু শয়তানটা সেই ভুলটা করে বসলো। তাই এখন সে আর কোনো শক্তি প্রয়োগ করতে পারছে না। আজ মুনতাহার হাতে তার মৃত্যু নিশ্চিত। মুনতাহা শয়তানের ভয়ার্ত চেহারা দেখে কিছুটা উপলব্ধি করতে পারল। এটাই উপযুক্ত সময় শয়তানকে আঘাত করার। এখন শয়তানটা অনেকটাই দুর্বল। মনে মনে একবার আল্লাহর কালেমা পড়ে নেয় মুনতাহা। তলোয়ারটা শক্ত করে ধরে লাফিয়ে শয়তানটার বুকে সজোরে লাথি মারে। শয়তানটা সেই ধাক্কায় মাটিতে পড়ে যায়। মুনতাহা দেরি না করে শয়তানের বুকে তলোয়ারটা বসিয়ে দেয়। চোখের সামনে প্রচণ্ড আর্তনাদ করতে করতে শয়তান ভস্ম হয়ে যায়। মুনতাহা খুশিতে মাটিতে পড়ে আল্লাহকে সেজদা করে শুকরিয়া আদায় করে। এতদিনে সে পেরেছে।
তার মা বাবার খুনিকে উপযুক্ত শাস্তি দিতে। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, দেখো বাবা, তোমার মুনতাহা তোমার যোগ্য জিন কন্যার পরিচয় দিয়েছে। তোমার মুনতাহা পেরেছে। মা। এক মুহূর্তের জন্য গম্ভীর হয়ে যায় মুনতাহা। হাসনাত কোথায়? শয়তানটা ওর কোনো ক্ষতি করেনি তো ভেবেই গুহার ভেতরে ঢোকার জন্য এগিয়ে যায় মুনতাহা। তখনই হাসনাত বেরিয়ে আসে গুহার ভেতর থেকে। মুনতাহা খুশিতে হাসনাতকে জড়িয়ে ধরে বলল, হাসনাত, আমি পেরেছি আমার শত্রুর নিধন করতে, আমার মা বাবার হত্যার প্রতিশোধ দিতে। আর কেউ আমাদের মাঝে দূরত্ব তৈরি করতে পারবে না হাসনাত। বাকি জীবনটা আমরা সুখে সংসার করে কাটিয়ে দিতে পারবো। খুব ভালোবাসি তোমায় হাসনাত। হাসনাত মুশকে এসে মুনতাহার হাত থেকে তলোয়ারটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। মুনতাহা বলল, এটাই সেই তলোয়ার যেটা আমার জিন্দাদুর শেষ স্মৃতি। এই তলোয়ার দিয়ে আমি 2 শয়তানকেই শেষ করেছি। জানো, ভাবছি আমাদের যদি একটা ফুটফুটে ছেলে বা মেয়ে হয় তাকে একটা দিব। তলোয়ার চালানো শেখাবো, লড়াই করতে শেখাবো। তবেই তো ওরা হয়ে উঠবে জিনকন্যার যোগ্য উত্তরসূরি। আইডিয়াটা ভালো না বলো? মুনতাহা এই বলে হাসনাতের বুকে মুখ গুজে ফেলে। নওশিন পাহাড়ের সামনে পায়চারি করছে। কখন যুদ্ধ শেষ হবে? জিন হুজুর এক পলকে আকাশের দিকে তাকিয়ে তসবিহ পড়ছে। নওশিন অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, যুদ্ধ কি এখনো শেষ হয়নি? তা জানি না, তবে বিপদ এখনও কাটেনি। কি বলছেন কি? আকাশের দিকে তাকিয়ে দেখো, যুদ্ধের সময় যে ঘন ঘন মেঘ ছিল এখনও তাই আছে, সরে যায়নি। হয়তো মুনতাহার সামনে আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে। এখন তো বর্ষাকাল শুরু হয়েছে, এখন মেঘলা পরিবেশ থাকতেই পারে। তাই বলে মুনতাহা অপর বিপদের আশঙ্কা করছেন আপনি? তুমি বুঝবে না মা। এমন সময় তারা মুনতাহার আর্তনাদ শুনতে পায়। নওশিন আর জিন হুজুর একে অপরের মুখে চাওয়াচাই করে ঘটনা অনুমান করার চেষ্টা করল। দেরি না করে পাহাড়ে উঠল। গুহার সামনে আসতেই দুজনকেই হতবাক হয়ে চেয়ে রইল। নওশিন জোরে চিৎকার করে উঠল। হাসনাত মুনতাহার পেটে পরপর কয়েকবার তলোয়ার ঢুকিয়ে দিল। মুনতাহা ক্ষতস্থান ধরে কান্না ভেজা এক দৃষ্টিতে হাসনাতের দিকে তাকিয়ে আছে। প্রচুর কষ্ট হচ্ছে ওর। মাটিতে লুটিয়ে পড়ল মুহূর্তে। নওশিন মুনতাহার কাছে দৌড়ে ছুটে এলো। জিন হুজুর তার শক্তি দিয়ে হাসনাতকে বেঁধে ফেললেন। কাছে এসে হাসনাতের হাতে শয়তানের রাখা চিহ্নের স্থানটায় তলোয়ার চালিয়ে দিলেন। সাথে সাথে চিহ্নের স্থান বিকৃত হয়ে চিহ্নটা নষ্ট হয়ে গেল। হাসনাতের হুঁশ ফিরে এলো যে সে কী করেছে। মুনতাহাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি কি করলাম মুনতাহা? কি করে করতে পারলাম এটা? জিন হুজুর হাসনাতের কাঁধে হাত রেখে মুনতাহার দিকে তাকিয়ে বললেন, এমনই কিছু ইঙ্গিত আমি তোমাকে দিয়েছিলাম মুনতাহা। শয়তানটা জানতো তোমার হাতেই মরবে, তাই তোমাকে শেষ করতে হাসনাতের উপর কালো জাদু প্রয়োগ করেছে। মুনতাহার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাও টেনে টেনে বলল, আমি জানতাম হয়তো এই যুদ্ধক্ষেত্রে আমার মৃত্যু হবে, কিন্তু শান্তি পাচ্ছি আর খুশি লাগছে এটা ভেবে আমার মৃত্যু আমার প্রিয়জনের হাতেই হয়েছে। এই দুনিয়া সত্যি আমার জন্য নয় হাসনাত। আমার আর তোমার সাথে সংসার করা হলো না। কিচ্ছু হবে না তোমার জিন বউ। আল্লাহ আমার সাথে এমন করতে পারেন না। নওশিন কেঁদে কেঁদে বলল, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও। না জেনে তোমার সাথে অনেক অন্যায় করেছি। আর আপু তোমার কিচ্ছু হবে না। তোমাকে যে তোমার হাসনাতের জন্য বাঁচতে হবে। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই বোন। তুই আমার হাসনাতকে দেখে রেখো। আমার ভালোবাসা তোমার কাছে সযত্নে রেখে গেলাম। হাসনাত জিন হুজুরের পা ধরে বলল, আপনি আমার মুনতাহাকে বাঁচান হুজুর। এটা আমার সাধ্যের বাইরে হাসনাত। প্রাণ দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর এটাও সত্যি, মুনতাহার জন্ম কেবল খারাপের বিন্যাস করতেই হয়েছে। সাধারণের মেয়ের জন্য জীবন কাটানোর ভাগ্য ওর নেই। আজ খারাপের বিন্যাস হয়েছে, তাই ও বিদায় নিচ্ছে। আল্লাহ এটাই ওর ভাগ্যে লিখে রেখেছিল, যেটা খণ্ডানোর সাধ্য কারও নেই। মুনতাহা শেষবারের মতো হাসনাতকে জড়িয়ে ধরে বলল, খুব ভালোবাসি তোমায়। কালিমা পড়তে পড়তে তার স্পন্দন বন্ধ হয়ে যায়। নিস্তেজ হয়ে হাসনাতের কোলে ঢলে পড়ে মুনতাহা। সবাই একযোগে কাঁদতে শুরু করে। নওশিন স্তব্ধ হয়ে চোখের পানি ফেলে মুনতাহার মৃতদেহের দিকে তাকিয়ে রইল। হাসনাত বুকফাটা কান্না কেঁদে হঠাৎ করে থম মেরে যায়। মুনতাহার লাশ রেখে উঠে দাঁড়ায় সে। আনমনে হাঁটতে হাঁটতে পাহাড়ের শেষ কিনারায় পিচ্ছিল স্থানে যেয়ে দাঁড়ায়। বিড়বিড় করে বলতে থাকে, আমিও তোমায় খুব ভালোবাসি মুনতাহা। তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে খুব কঠিন। আশা করি পরকালে আল্লাহর জান্নাতে আমাদের এক করবেন ইনশাল্লাহ। বলেই আরেকবার হু হু করে কেঁদে উঠল। নওশিন সেটা দেখে চিৎকার করে জিন হুজুরকে ডেকে বলে উঠল। ততক্ষণে হাসনাত পা পিছলে পড়ে যায়। নওশিন আর জিন হুজুর কান্না ভরা নিচে তাকিয়ে হাসনাতের রক্তভাজা দেহটা দেখতে পায়। দুজনের কবরটা পাশাপাশি হয়। মোনাজাত শেষ করে সবাই ফিরে যায় নিজের ব্যস্ত জীবনে, যেখানের কোনো জিন আর মানুষের ভালোবাসাটা শুরু হয়েছিল। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালোই লাগে থাকে
অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।